আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, যথারীতি আবারও হাজির হয়ে গেলাম একজন প্রিয় অতিথিকে নিয়ে। প্রিয় অনুষ্ঠান স্পোর্টস লাভার গ্যালারি আড্ডা। আজ 5ই আষাঢ় 1427 সন, 27শে শাওয়াল 1441 হিজরি, 19 জুন 2020 সাল, রোজ শুক্রবার। সময় কিন্তু ঠিক রাত 8টা বেজে 30 মিনিট। দূরে কিংবা কাছে, দেশ কিংবা প্রবাসের গণ্ডি পেরিয়ে যে যেখান থেকে যে অবস্থায় বসে স্পোর্টস লাভার গ্যালারি আড্ডার 10ম পর্বে চোখ বুলালেন, তাদের সকলকে জানাচ্ছি একরাশ প্রীতি, সাদর আমন্ত্রণ এবং প্রাণঢাল অভিনন্দন। আমি এম উসমান। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমার অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিশিষ্ট ক্রীড়া বিশ্লেষক, আলোচক এবং বাংলাদেশের একজন জনপ্রিয় ক্রীড়া ধারাভাষ্যকার। বাংলাদেশ বেতার ও টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যমে যিনি বহুদিন ধরে সুনামের সাথে, জনপ্রিয়তার সাথে কাজ করে যাচ্ছেন, আপনার আমার সকলের এবং বহুগুণে গুণান্বিত একজন সাধারণ সাদা মনের মানুষ, সরল মানুষ। এছাড়াও যিনি একজন সাবেক ফুটবলার ও প্রশিক্ষক, জনাব সালাউদ্দিন। প্রাণপ্রিয় বন্ধুরা, ওই প্রান্তে যুক্ত হয়ে যান। এই প্রান্তে ছাড়ের আরো অনেক গুণের কথা জানতে ও শুনতে পুরো অনুষ্ঠানটি জুড়ে সাথী থাকুন। আশা করি ভালো একটি গল্প দিয়ে অনুষ্ঠানটি শেষ করতে পারবো। স্যার, আপনাকে স্বাগত। কেমন আছেন? অনেক ধন্যবাদ এম উসমান, আমাকে ইনভাইট করার জন্য, এবং যে সকল দর্শক এই সেটে এই প্রোগ্রামের সঙ্গে আছে আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা আসলে কমেন্ট্রি করি উইদাউট শ্রোতা বা অডিয়েন্স, আমরা আসলে কিছুই নেই। অডিয়েন্স এবং যারা শ্রোতা, আপনাদের উপস্থিতির কারণে আমাদের ইন্সপিরেশন, সেখানে আমাদের কাজ করার আগ্রহটা জন্মায়, এবং আপনারা যেহেতু আমাদের সঙ্গে থাকেন, এই জন্য আমরা পরিচিত হই, ধারাভাষ্যকার হয়ে বিভিন্ন আর্টিস্ট হই বা বিভিন্ন সুনাম অর্জন করি। আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের সাথে আছেন, এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। স্যার, শুরুর আগে একেবারে ছোট্ট করে একটু যে করোনা আপডেট সেটা জেনে আসছি, বা দর্শক যারা রয়েছে তাদের উদ্দেশ্যে বলে আসছি। তো আজ যদি আমরা করোনার দিকে তাকাই, আজও কিন্তু 15,045 জনের নমুনা সংগ্রহ করা হয় এবং সেখানে 2,300, যদি ভুল না করি, 343 জনের দেহে করোনা পাওয়া যায় এবং 45 জন কিন্তু আমাদের মাঝখান থেকে আজও বিদায় নিয়ে যায়। তো এই করোনার কালটিকাল স্যার আসলে কিভাবে সময়টা পার করে যাচ্ছেন আপনি? বেসিক্যালি ইটস এ টাফ টাইম, নট অনলি মি, আমার জন্য একা নয়, সারা বিশ্বের প্রত্যেকটি মানুষের জন্য, প্রত্যেকটি ফ্যামিলির জন্য, প্রত্যেকটি রাষ্ট্রের জন্য এটা একটা ক্রান্তিকাল চলছে পৃথিবীতে। এবং এই ক্রান্তিকালগুলো কিন্তু বাংলাদেশে সারা পৃথিবীতে বিভিন্ন সময় আসছে। সেই 1665 সালে হয়েছিল, এবং আমরা জানি যে স্প্যানিশ ফ্লুতে 5 কোটি লোকের প্রাণ গিয়েছিল, সেটি 1918 সালে। এবং তারপরে প্লেগ হয়েছে, এবারের এই করোনাটাও একটা ভাইটাল। এবং এই কারণে আমি বলবো যে মানুষ কেন যেন, যারা পৃথিবীটাকে ডোমিনিয়েট করতে চায়, তাদের ভুল ডিসিশনের এই করুণ পরিণতি তৈরি হয়েছে। যদি তারা জীবাণু অস্ত্র নিয়ে তারা এক্সপেরিমেন্ট না করতো, তারা যদি এক্সপেরিমেন্ট করতো আমি আণবিক অ্যাটম বোমা বানাবো না, আমরা যদি এই কিভাবে এইটা দিয়ে ইলেকট্রিসিটি প্রবাহ করা যায় সেটা কাজ করবো, না করে বিশ্ব অর্থনীতিটাকে নিজের কবজায় আনার জন্য এই যে জীবাণু, মানব ধ্বংস করার জীবাণু নিয়ে খেলা, এটা দুঃখজনক ঘটনা। এটি আসলে আমরা অনেকভাবে অনেক ব্যাখ্যা করছি। মূলত এই যে মানুষ দ্বারা সৃষ্ট জিনিস, এই জিনিসটি হঠাৎ করে আসেনি। আমরাই পরীক্ষা নিরীক্ষা চালিয়ে ব্যর্থতা আমাদের বিভিন্ন কর্মের মাধ্যমে এটা স্প্রেড আউট হয়, এবং চায়না থেকে আস্তে আস্তে সারা বিশ্ব ছড়িয়েছে। কলেরা রোগও রাশিয়া থেকে শুরু হয়েছিল, কিন্তু দক্ষিণ এশিয়াতে মানুষ বেশি মারা গিয়েছিল। সুতরাং আমরা এই করোনাতে বাসায় বসে থাকাটা অনেক কষ্টের, তার মধ্যেও মানুষকে উপদেশ দিচ্ছি জীবন বাঁচলে আমরা অনেক কিছু আবার উপভোগ করতে পারবো, এই জন্য ঘরে থাকি এবং অন্যদেরকেও ঘরে থাকার পরামর্শ দিচ্ছি। বাজারে বের হওয়া যাচ্ছে না, এবং প্রতিটা মুহূর্তে সতর্কতা, একজন মানুষের সাথে একজন একটা বড় একটা ডিস্টেন্স রেখে চলা উচিত। সেখানেও আমরা সেই কাজটা যথার্থভাবে করতে ব্যর্থ হচ্ছি, কারণ অনেক মানুষের বোঝার একটি ক্ষমতার অভাবের কারণে। সবাই আমরা যখন বাজারে যাই তখন দেখা যায় একজনের ঘাড়ের উপরে একজন, কোনো যেখানে অ্যাটলিস্ট
2 মিটার একটা ডিস্টেন্স রেখে কাজ করা উচিত, যেখানে আমেরিকানরা 10 ফিট অর্থাৎ 3 মিটার ডিস্টেন্স বজায় রেখে কাজ করছে, যাদের এত ভালো স্বাস্থ্য ব্যবস্থা, সেখানেও প্রতিদিন মানুষের মৃত্যুর লাশ বের হচ্ছে। এই মুহূর্তে 1,20,000-এর উপরে মানুষ মারা গিয়েছে, আরো মানুষ মারা যাবে। সেখানে আমাদের দেশে ডেন্সিটি বেশি, আমাদের দেশে অর্থনীতি আমেরিকার তুলনায় অনেক দুর্বল, সুতরাং আমাদের স্বাস্থ্য খাত আমেরিকার তুলনায় দুর্বল। সেখানে আমরা কিভাবে সার্ভাইভ করব যদি মহান সৃষ্টিকর্তা আমাদেরকে সার্ভাইভ না করান? এই জন্য একটা দুশ্চিন্তার মধ্যে আছি ওসমান, যে তারপর আশাবাদী আমার দেশের লোকরা বাসায় বসে থাকলে চলবে না, তাদেরকে বাইরে যেতে হবে। 1 মাস তাদের হয়তো ক্ষমতা ছিল বাসায় বসে থাকার, তো সেই অপরচুনিটিটা আমরা মিস করেছি। যে যখন আমরা প্রথম লকডাউন দিলাম তখন হার্ড একটা ডিসিশনে যাওয়া উচিত ছিল এবং বড় ধরনের ফাইনের ব্যবস্থা করা উচিত ছিল, তাহলে হয়তো আমরা সুস্থ থাকতে পারতাম। দিন যাচ্ছে, টেনশন বাড়ছে, কারণ এফেক্টেডের পরিমাণ বাড়ছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে। সুতরাং এই মৃত্যুতে অনেক বড় বড় ব্যক্তিরা চলে গিয়েছেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, 4 নেতার 1 নেতার সন্তান নাসিম সাহেব চলে গিয়েছেন, একই দিনে ধর্মমন্ত্রী চলে গিয়েছেন, আরো অনেক বড় বড় 3 জন বিশিষ্ট ফুটবলার চলে গিয়েছেন, হেলাল ভাই, নুরুল হক মানিক ভাই, সালাউদ্দিন ভাই। সো উই আর নট ইন গুড পজিশন, মেন্টালি উই আর নট গুড পজিশন, বাট তারপরও চেষ্টা করছি জীবন বাঁচিয়ে রাখার জন্য, ভালো থাকার চেষ্টা করছি। জি, সত্যি স্যার চমৎকার বলেছেন। এটা আমাদের অবশ্যই মানতে হবে এবং করোনা থেকে বাঁচতে হবে। বাঁচার জন্য যা করা এখনো সময় রয়েছে, তো আমরা চেষ্টা করব। যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, আমাদের দেশনেত্রী রয়েছেন, তিনি এগুলো ভেবে দেখবেন এবং যে সঠিক পদক্ষেপ সেটাই নেবেন আশা করি। তো স্যার আসলে আপনি একজন, প্রথমে শুরুতেই বলেছি আমি যে বহু গুণে গুণান্বিত একজন মানুষ, তো সবগুলো গুণের কথা বললে আসলে এই আজকের অনুষ্ঠানটি শেষ হবে না বা শেষ করার মতো না। তো সাবেক ফুটবলার, প্রশিক্ষক এবং একটি কৃষি বিদ্যালয়ের একজন আপনি ম্যানেজমেন্টে রয়েছেন। জি, অতিরিক্ত পরিচালক হিসেবে রয়েছেন। তো আসলে এই সবগুলো বিষয়ের কথা, জি জি ধন্যবাদ। তো আসলে আপনার এই যে ধারাভাষ্যকার হওয়ার পিছনে যে গল্পটা, সেই গল্পটা নিয়ে আজকের অনুষ্ঠানটি সাজিয়েছি। যে আসলে আপনার এই যে ধারাভাষ্যকার হওয়ার যে শুরুর গল্পটা, ঠিক সেটা দিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করতে চাচ্ছি, প্লিজ। দেখেন, ধারাভাষ্যকার হওয়ার ইচ্ছাটা অনেক আগের। আসলে আমি ছোট কাল থেকেই স্পোর্টস লাভার একজন শিশু ছিলাম। তখন আমি অনেকখানি গল্প করেছি যে আমার বাবাও খেলাধুলা পছন্দ করেন এবং এটা আমার একটা বড় অনুপ্রেরণা যে আমার বাবা পছন্দ করেন। কারণ আমি যখন আমার বাসায় বিফোর 80 টেলিভিশন ছিল না, তখন আমার বাবা কি করতেন শুনে আপনাদের ভালো লাগবে। যিনি অফিস থেকে আসতেন, এসে সন্ধ্যা হওয়ার পর যখন জানতেন আগা খান গোল্ড কাপের ফাইনাল হচ্ছে, তো কোথায় যাওয়া যায়, মানুষের বাসায় বদারে শোনা, আমার যাওয়াটা বদারে শোনা। আমি সোজা, আমার বাসাটা ছিল শাহজাহানপুর অফিসার্স কলোনিতে, আগে এটা ইনকাম ট্যাক্স বা আয়কর কলোনি বলা হতো, এবং এইটার সাথেই হলো কমলাপুর রেল স্টেশন, একেবারে গা ঘেঁষা। তো আমরা একে কলোনি থেকে বেরোয় রেল লাইন দিয়ে হেঁটে প্ল্যাটফর্মে চলে যেতাম। ওখানে 2টো টেলিভিশন ছিল কমলাপুর স্টেশনে, ওটা উন্মুক্ত ছিল, যারা বিভিন্ন যাতায়াত করতো প্ল্যাটফর্মের মানুষরা দেখতেন, অফশোর টাইমটা বসে দেখতেন, আমিও দেখতাম। তো কেন নিয়ে যেতেন আমার বাবা, জানে যে খেলা চলছে, আমার সন্তানের কনসেন্ট্রেশনটা খেলায় থাকবে। যেহেতু তার এই কনসেন্ট্রেশনটা খেলায় থাকবে, আমি যত পড়তে বলবো সময় নষ্ট হবে, তার মধ্যে দুশ্চিন্তা। সুতরাং আমার বাবা এই জিনিসটা, সাইকোলজিটা খুব ভালো বুঝতেন, এই জন্য আমাকে নিয়ে যেতেন। তারপর যখন যেই খেলাগুলোতে, সবসময় তো আর সম্ভব ছিল না কমলাপুরে যে খেলা দেখা, এটা হাতে গোনা বড় বড় খেলা হলে টেলিভিশনে দেখতে গিয়েছি তখন। আর বাসায় বসে খেলা দেখতাম, যে খেলা শুনতাম, রেডিওতে শুনতাম। আমার বাসায় রেডিও ছিল, তখন ব্যাটারি দিয়ে রেডিওগুলো চালানো হতো। হ্যাঁ, 3টা ব্যাটারি লাগতো বড় বড়। তো আমি বসে বসে ফ্লোরে বিভিন্ন অঙ্ক করতাম, অঙ্ক করার মধ্যে দিয়ে বাবা অঙ্ক করাতেন, পড়াতেন, বুঝাতেন। এবং যখন খেলা হতো না, আমার বাবা কি, যে কাজ করবা সেখানে কনসেন্ট্রেশন দিবা, ডিফারেন্ট জায়গায় কনসেন্ট্রেশন, এখন তার পড়া হবে না, এটা বুঝতে পারতেন আমার বাবা। এটা ওনার একটা ভালো গুণ ছিল। এবং যেহেতু এখন পড়বে না আমার বাচ্চাটা, তাকে খামাকে পড়ার মধ্যে প্রেশার দিয়ে লাভ নেই, তাকে স্পোর্টসের লাইনে দিই। এবং আমাকে খেলা শুনতে দিত, রেডিওতে শুনতাম সালাউদ্দিন ভাই পেনাল্টি মারছে, আমার মহাসিন ভাই বাম দিকে ঝাঁপিয়ে এই সেভ করে দিল। এই যে অনুভূতি,
যে শুনছি যে মাঠে নাই, বাসায় বসে এই লোকগুলো কথা বলছে, কি অসাধারণ। আমি তো তখন অনেক ছোট, তো আমি এটা কি শুনছি, কি মজা লাগছে জিনিসটা। তখন মনে হয় যদি আমি বললে তো আমাকে মানুষ শুনতো। সবাই তো আসলে নিজের এক্সপোজার চায়। আর যেহেতু আমার নামটা সালাউদ্দিন, বাংলাদেশের সেরা ফুটবলারের নামটা সালাউদ্দিন, যদি আমি সালাউদ্দিন। দুজন তিনজন খেলোয়াড় বলি, এনায়েত ভাই এবং সালাউদ্দিন ভাই, নো ডাউট দুইজনই বাংলাদেশের সেরা খেলোয়াড়। এনায়েতকে অনেকে চিনে না, মিডিয়ার প্রচার কম ছিল, এবং সালাউদ্দিন ভাইয়ের প্রচারটা বেশি হয়। মানুষ সালাউদ্দিন ভাইকে চিনেন, যিনি বর্তমান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট এবং সাপেরও প্রেসিডেন্ট তিনি। তো ওই নামের কারণে আমি ফুটবলে আসক্তি হই, এই জন্য ওনারও একটা ভক্ত। সালাউদ্দিন নাম মিলে গিয়েছে, খেলতে হবে। তারপরেই তো আমি এলাকায় খেলতাম। আর আমি যে এলাকাটাতে থাকতাম, এটা একটা স্পোর্টস এনভায়রনমেন্ট ছিল। শাহজাহানপুরে আমার জন্ম, ঠিক সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল যেটা আছে শাহজাহানপুর রাজারবাগের পাশে, তার পিছনে একটা ম্যাটারনিটি লিভ হাসপাতাল আছে গভর্নমেন্টের, এখানে আমার জন্ম হয়েছে। তো এই জায়গায় আমার দুটো ভাই ছিলেন, এলাকার বড় ভাই সৈয়দ গোলাম জিলানি, যিনি বাংলাদেশ ন্যাশনাল টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন, অনূর্ধ্ব 16 সাব চ্যাম্পিয়নশিপের কোচ ছিলেন, এবং ওনার ওয়াইফের বড় ভাই আজলামুর রহমান বাবু, ভেরি বিউটিফুল ডিফেন্সের প্লেয়ার ছিলেন, উনি আন্ডার 16। তো ওনারা যখন খেলতে যেতেন, তখন আমরা দেখতাম যে পেপারে খুলে ওনাদের নাম, এবং সবাই আমরা তাকিয়ে গল্প করতাম যে বাবু জিলানি খেলতে গিয়েছে। আমার মধ্যে না তখন না অবচেতন মনে একটা ইচ্ছা জাগতো, যদি আমি যেতাম তাহলে আমার পেপারে নাম উঠতো, মানুষ আমাকে নিয়ে কথা বলতো। ইন্সপায়ার হয়েছে ওইসব জায়গা থেকে। আর যখন রেডিওতে কথা শুনতাম, আলফাজ উদ্দিন আহমেদ, আপনি বলেন ওখানে আমাদের মোহাম্মদ মুসা ভাই, মরহুম মোহাম্মদ মুসা ভাই, ওখানে মঞ্জুর হাসান মিন্টু ভাই, আমাদের খোদা হক্স মিধা ভাই, অসাধারণ কমেন্ট্রি করতেন ওনারা। যখন এই প্রযুক্তির কোনো বালাই ছিল না, প্রযুক্তি ছিল না, কতটা স্বল্প পুঁজি নিয়ে খালি শ্রুতিমধুর কথা, জ্ঞানের বাহার দিয়ে এবং শ্রুতিমধুর কথার বাহার দিয়ে দর্শক শ্রোতাকে মাতিয়ে রাখাটা, এটা একটা বিশাল কঠিন কাজ ছিল। এবং এই কঠিন কাজটাকে ওনারা কত সাবলীল, কত সহজ উপায়ে উপস্থাপন করতেন। আসলে ওনারা অনেক কষ্ট করতেন, নোট করতেন কত কিছু, কিন্তু আমার কাছে বাসায় মনে হতো কত সুন্দর করে কথা বলছে, কত সাবলীল, মনে কোনো কষ্ট নেই, এটাই ওনাদের সবকিছু। কিন্তু এটার পিছনে যখন কমেন্ট্রি আসলো, তখন বুঝি যে আমি কতটা পরিশ্রম করি। এবং বাংলাদেশের যদি বলি কমেন্টেটরদেরকে বর্তমানে পরিশ্রমী বানিয়েছে কে, তাহলে অবশ্যই আমার নামটা আসবে। কারণ আমি যত তথ্য দেই, কারণ আমি টেকনিক্যাল সাইডের লোক। বাংলাদেশে আলফাজউদ্দিন আহমেদ খেলোয়াড় ছিলেন, শামীম আশরাফ ক্রিকেট খেলেন, ইন্টারন্যাশনাল খেলেন, বাট ক্রিকেট প্লেয়ার ছিলেন। গতকালকেও আমরা শোতে কথা বলেছি, আলফাজউদ্দিন আহমেদ ভাই খেলোয়াড় ছিলেন, আতার আলী ভাই খেলোয়াড়, এবং আমি খেলোয়াড়, নূর মোহাম্মদ ভাই খেলোয়াড় ছিলেন। স্যার এক মিনিট থামাচ্ছি। ইতিমধ্যে কিন্তু যার নামটি আপনি নিয়েছেন, এটা আমাদের সৌভাগ্য। আমাদের সকলের প্রিয় ধারাভাষ্যক আলফাজউদ্দিন স্যার কিন্তু এই মুহূর্তে যুক্ত হয়েছেন, এবং তিনি লিখেছেন যে উসমান, তুমি একজন চমৎকার মানুষ পেয়েছো। তো স্যার আপনাকে শুনছেন এই মুহূর্তে। রিয়েলি নট অনলি উনি, আমি ওয়ার এনাফ লাকি যে আলফাজ ভাইয়ের মতো একজন লোকের পাশে বসে কমেন্ট্রি করার সুযোগ পেয়েছি। কেন বলি, আপনি জানেন কে ভালো কমেন্টেটর? মাঠের বিষয়বস্তুটা যে শ্রোতার কাছে, শ্রোতা কয়জন থাকে? শ্রোতা শিক্ষিত থাকে, কম শিক্ষিত থাকে, দুই শ্রেণীর আছে। আমার মাঠে কাজ করা কৃষক ভাই যিনি আছেন, যারা আমাদের প্রাণ বাঁচিয়ে রাখেন, তারা তো আমার শ্রোতা। দিন শেষে তারা রেডিও খুলে শোনেন। ওই লোকটাকে বিবেচনা করে আপনার কমেন্ট্রি করতে হবে, আপনার কথাগুলো যেন উনি সহজে গ্রহণ করতে পারে। এবং আলফাজ ভাইয়ের মধ্যে দেখবেন যে এখন 71 বছর বয়স, 72 বছর বয়স, সেই বয়সে উনি ফুটবল ম্যাচ কমেন্ট্রি করে। একটা দ্রুত লয়ের খেলা, এটা ক্রিকেট খেলা না যে দুজন ব্যাটসম্যান আছেন, দুজনকে বলে দিচ্ছেন নাম। সেই খেলার 95% উনি পারফেক্টলি বলেন। এটা একটা বিশাল ব্যাপার, এবং আমি খুব শ্রদ্ধা করি। আমার কাছে মনে হয় ওনার কণ্ঠ শুনে, এই বয়সে যে এত সুন্দর কণ্ঠ আলফাজ ভাইয়ের, উনি যখন কথা বলে না, আমি তখন একেবারে উপচে পড়ে শুনি কথাগুলা, যে এত সুন্দর কথা বলে, এত গঠনমূলক কথা বলে, কোনো দেখবেন আর্টিফিশিয়ালিটি নাই তার মধ্যে। উনার মধ্যে একেবারে নেচারাল, উনি যেভাবে নর্মাল কথা বলে কমেন্ট্রি বক্সে ঠিক একইভাবে কথা বলছে, কোনো আর্টিফিশিয়াল নাই। সবসময় মনে রাখবেন, নেচারাল বেটার দেন দ্য আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল দিয়ে টিকে থাকা যায় না।
এবং শব্দ চয়ন, কখন কোন জায়গায় কোন কথা বলতে হবে, কোথায় মডুলেশন করতে হবে, দ্রুত বলতে হবে, এগুলো আলফাজ ভাইয়ের কাছ থেকে শেখা। এবং আমার কাছে মনে হয় দক্ষিণ এশিয়ার এই মুহূর্তে সবচেয়ে ভালো কমেন্টেটর উনি। অনেকে ভালো, ভালোদের মধ্যে সেরা আলফাজ উদ্দিন আহমেদ আমি মনে করি, নিঃসন্দেহে। এবং আমাদের যদি ওনার কাছ থেকে শেখার থাকে অনেক কিছু, নিশ্চয়ই যারা আপকামিং তাদের অনেক কিছু শেখার আছে ওনার কাছ থেকে। এবং এটা কি করা উচিত, স্পেল গুলোকে যদি কেউ রেকর্ড করে রাখে তাহলে কিন্তু বারবার শুনলে, যদি আমি দুটো তিনটা চারটা ম্যাচ রেকর্ড করে কেউ শুনে ওনার কমেন্ট্রি গুলো, তাহলে আমার মনে হয় ওই ছেলেকে বা ওই কমেন্টেটরকে পিছনে তাকাতে হবে না, যদি সে রাইট ট্র্যাকে থাকে। আমরা এখনো এক একটা কমেন্ট্রি স্পেল 20 বার 30 বার শুনি। এই আলফাজ ভাই, খুদাবক্স মিধা ভাই, মরহুম আব্দুল হামিদ ভাই, মোহাম্মদ মুসা ভাই, তো মঞ্জুর হাসান মিন্টু ভাই গোলরক্ষক ছিলেন। উনার যিনি কোচ, আমারও একই কোচ বজলুর রশিদ স্যার, যিনি ঢাকা স্টেডিয়ামে প্রথম গোল করেছিলেন, ছোট্টখাটো মানুষ বজলুর রশিদ স্যার। এবং সেই বজলুর রশিদ স্যার কিন্তু ম্যাট্রিক পরীক্ষার সময় মঞ্জুর হাসান মিন্টু ভাই বাসায় পড়ছে কি পড়ছে না সেগুলো উনি কেয়ার করতেন, দেখতেন, এবং তাকে মারাত্মক শ্রদ্ধা করতেন মঞ্জুর হাসান মিন্টু ভাই। 6 পাস, উনি কিন্তু ইংরেজিতে কথা বলতেন। 86-এ আমাদের কোচ ছিলেন, 1986-এ যখন আন্ডার-16 বাংলাদেশের ব্যাকেট অফ জার্মানি কোচ, আন্ডার-16 টিমের কোচ ছিলেন, তখন দেখলাম যে ওই বজলুর রশিদ স্যার তখন ছিলেন, বলতেন ইংরেজিতে কথা বলছেন অনর্গল। উনি বলছে আমি 6 পাস, মানে 6ষ্ঠ শ্রেণী পাস করেছে, ইংরেজিতে অনর্গল কথা বলছে। বর্তমানে মাস্টার ডিগ্রি ছেলেরা ঠিক ওইভাবে ফ্লুয়েন্টলি অনেকেই কথা বলতে পারে, বাট অনেকে পারেন না। তো এই হলো ওই বড় ভাইদেরকে দেখে ওনাদের কাছ থেকে অনুপ্রেরণা পাওয়া, যে কমেন্ট্রি করলে মানুষের পরিচিতি, এবং যেহেতু আমি খেলোয়াড় সুতরাং আমি কমেন্ট্রি করতে পারবো। এবং আমি যখন বিকেএসপির ক্যাডেট ছিলাম প্রথম ব্যাচে, তখন 1986-এ আমি একটা হকি খেলা হচ্ছে, যখন আমাদের ছিল কি, আমরা তো 60 জন 30 জন ফুটবলার, 30 জন হকি প্লেয়ার। আমাদের খেলা হলে আমাদের দর্শক হকির খেলোয়াড়রা, আর হকির খেলা হলে আমরা দর্শক ফুটবলাররা। দর্শক তো লাগবে, একটা দর্শক হলো, যেমন শ্রোতা যদি না শুনে, আজকে আলফাজ ভাই আমাদেরকে শুনছে, আমাদের কত বড় মনটা বড় হয়ে যাচ্ছে না, এত বড় কমেন্টেটর উনার মূল্যবান সময় ব্যয় করে আমাদের মতো নগণ্য ছেলেদের বা নগণ্য কমেন্টেটরদের কাছ থেকে শুনছেন। কারণ আমি মনে করি ওনারা যদি কমেন্ট্রির বাচ্চা হয়, আমরা গোলাম। হ্যাঁ, আমরা ওনাদের আলোয় আলোকিত হয়ে সমৃদ্ধ হতে চেষ্টা করছি, তো এটা আমাদের জন্য একটা বড় পাওনা। তো ওই আমরা সবসময় চেষ্টা করি যে তখন থেকে কমেন্ট্রি করব, এই জন্য প্র্যাকটিস আমি প্রচুর করতাম। হকি ম্যাচে কমেন্ট্রি করেছি উইদাউট মাইক্রোফোনে। তখন এম এ রশিদ স্যার জাতীয় ক্রীড়া পরিষদ সাবেক সচিব ছিলেন, এবং ওই ভদ্রলোক ডিএস ছিলেন, আমাদের ওখানে ডেপুটেশনে অ্যাডমিন ডিরেক্টর হিসেবে গিয়েছিলেন। তো উনি আমাকে ডাকলেন, আমি অত্যন্ত ভয় ভীতি পেলাম যে হয়তোবা আমাকে বের করে দিবে, কারণ আমি ডিসিপ্লিন ওয়ার্ক করেছি। এটা সিমিলার, বিকেএসপিটা ক্যাডেট কলেজে সিমিলার একটা ইনস্টিটিউট, হয়তো আমি শাউটিং করেছি, এটা অন্যায় করেছি। বাট আমি খুব কাচোমাচো করে ভয় ভীতি নিয়ে গেলাম। তো উনি দেখলাম আমার বাংলার প্রভাষক, যার কাছ থেকে আমি বাংলা ভাষাটা শিখেছি, আবুল কাশেম শিকদার স্যার। এবং এখনো আমি কিন্তু কোনো সেন্টেন্স তৈরিতে বা কোনো কিছু সমস্যা পড়লে আমি একটা চাই সবসময় নতুন কিছু করতে, ওনার সাহায্য নেই। আমি ফোন করে বসি, স্যার আমি এখন সাগরিকার পাশে জৌরাম্মেদ চৌধুরী স্টেডিয়ামে, আমাকে একটা 10 লাইনের একটা সেন্টেন্স তৈরি করেন স্যার কিছু। কারণ ওনার শব্দ চয়নগুলো অনেক ভারী, এটাতে আমি কখনো তো লজ্জা পাই না, কারণ আমি আমার স্যারের কাছে তো, আমি আলফাজ ভাইয়ের কাছে কোনোদিন বড় হতে পারবো না, কারণ উনি যতদিন কমেন্ট্রি করেছেন ততদিন আমার বয়স না, আমার জন্মের আগে উনি কমেন্ট্রি করছেন না। সো ওনার কাছে আমার কোনো লজ্জা নাই, ওনার কাছে যত নিতে পারবো আমি তত সমৃদ্ধ হব, আমি নিতে চেষ্টা করি। এবং যারা নতুন তাদের কমেন্ট্রি আমি শুনি, কারণ কি, যিনি মাইক্রোফোনে কথা বলে তার মধ্যে কিছু না কিছু ভালো গুণ অবশ্যই আছে। সে একেবারে নতুন হোক, একেবারে না পারুক, মনে করবেন কাউকে কিন্তু হেয় প্রতিপন্ন, প্রত্যেকের রেসপেক্টের জায়গায় রাখতে হবে যে তার কিছু ভালো গুণ আছে। দুটো জিনিস হয় কমেন্ট্রি শুনলে, একটি ভালো গুলো নেওয়া যায়, একটি যদি সম্পর্ক ভালো থাকে, তার যদি দুর্বলতার দিকগুলো তাকে বললে সেও সমৃদ্ধ হয়। কারণ একটা স্টেজে আমরা 3 জন 4 জন একটা কম্বাইন্ড টিম ওয়ার্ক করি কমেন্ট্রিতে, সেখানে যদি শুধু আলফাজ ভাই একা ভালো বলেন, আমি খারাপ বলে যাই, তাহলে সেটের কোঅর্ডিনেশনটা ভালো হবে না, প্রোডাকশনটা ভালো হবে না, শ্রোতা শুনে মজা পাবেন। একজনের কাছে খুব হাই একটা খুব স্মার্ট কমেন্ট্রি শুনলো, আর একজনের কাছে খুব লো স্মার্ট কমেন্ট্রি শুনলো। সো ইটস এ
মেক এ প্রবলেম। সো এই প্রবলেমগুলোর জন্য যদি ফুল সিনক্রোনাইজ এক একটা সেটের 4 জন যদি ভালো কমিটি করে রিচ হয়, প্রোডাকশন ভালো হয়, মানুষ শুনে মজা পায়, ওই মানুষটা আবার শুনতে চায় ওই চ্যানেল টিউন করে। সো যারা শ্রোতা বা আর্টিস্ট তারাও চেষ্টা করে যে ওই চ্যানেলকে কিছু দেওয়ার জন্য, যারা আমাদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেয় ওই প্রডিউসারকে কিছু দেওয়ার জন্য। তখন আমি ওইখান থেকে শুরু আমার হকি দিয়ে, তারপর শুরু করলাম ক্রিকেট। এই সালাউদ্দিন যখন যারা কোচ তারা খেলতো, তারা আমার রুমমেট ছিল, তো আমি আবার ক্রিকেটটাও ভালো খেলতাম। যে নন ক্রিকেটার ফুটবলারদের মধ্যে, নন ক্রিকেটার এবং ক্রিকেটারদের মধ্যে খেলা হয়েছিল বিকেএসপিতে, দুর্জয়রা আমাদের সাথে 1 রানে হেরে গিয়েছিল। আমাদের দুটো ফুটবল মাঠের মাঝখানে পিচ করে আমরা বড় একটা ক্রিকেট মাঠ বানিয়ে খেলতাম ক্রিকেট বলে। সেখানে আমরা 100 করেছিলাম, ওদেরকে আমরা 99 রানে অল আউট করে দিয়েছিলাম। সো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ওপেন করেছি, জাভেদ ওমর বেলিম এবং আমি ওপেন করেছি ক্রিকেট, এবং একদিন আমাকে নামাচ্ছে না। তো আমি এই ক্রিকেট কমেন্ট্রি, ফুটবল কমেন্ট্রি সবগুলোই কিন্তু আমার বিকেএসপিতে হাতে করি প্রথম। তারপর আমি মাইক্রোফোন দেয়, মানে মাইকে কমেন্ট্রি করি। তারপর 1995-এ 4 জাতি যে খেলা হয়েছিল সেখানে আমি একটা ক্যাবেল নেটওয়ার্ক, ওয়ার্ল্ড ক্যাবেল টিভি নেটওয়ার্কের অডিও খুলে একটা মাইক্রোফোন ঢুকিয়ে দেওয়া হলো, আমি সেই ম্যাচটা কমেন্ট্রি করেছিলাম। বার্মার সাথে বাংলাদেশের খেলা ছিল, মনে মুন্নার হাত ধরে বাংলাদেশ প্রথম শিরোপাটা পেয়েছিল, ওই ম্যাচ কমেন্ট্রি করি। এরপর আমি 91, আমার স্যার আমাকে বলেন যে তুমি আব্দুল হামিদের কাছে যাও। হামিদটা আমার ওই এম এ রশিদ স্যারের ক্লাসমেট, বন্ধু ছিলেন। আমি গেলাম, দিলকুর সাথে গিয়ে ওনার পায়ে ধরে সালাম করে আমাকে সিঙ্গারা এনে খাওয়ালো। আমি বললাম ভাই আমি তো কমেন্টেটর হতে চাই, আমার ইচ্ছা আছে, আমি করি। এই তো উনি দুটো সিঙ্গারা খাওয়ার পর বললো অবশ্যই হবা না কেন, এনকারেজ করলো। বাট অ্যাপ্রোপ্রিয়েট উনিও বলতে পারলো না এই মুহূর্তে আমি বাংলাদেশ বেতার বা টেলিভিশনে ইন করার প্রসেসটা, সেটা আমি জানলাম হলো ডক্টর সাইদুর রহমান ভাইয়ের কাছে। উনি আমার অত্যন্ত কাছের মানুষ এবং উনি আমাকে পছন্দ করে, আমিও পছন্দ করি, একটা ফ্যামিলিগত সম্পর্ক আছে ডক্টর সাইদুর রহমানের সঙ্গে। ওনার ওয়াইফ এবং আমার ওয়াইফ ক্লাসমেট, একই বিল্ডিং এ ছিল দীর্ঘদিন ধরে, মানে বুঝতে পারছেন যে 30 বছরের সম্পর্ক, এরকম একটা সম্পর্ক। সো উনি আমাকে আমার দিনাজপুর বিকেএসপিতে যখন আমি সকার কোচ তখন গিয়েছে, যাওয়ার পর আমাকে উনি বললেন যে সাদিব আপনি খেলেন, সবকিছু বুঝেন, কেন কমেন্ট্রি করবো। উনি আমাকে চেয়েছিলেন খুলনা থেকে অডিশন করিয়ে আমাকে কমেন্টেটর বানাতে, এবং শেষ পর্যন্ত আমি ঢাকা থেকে হয়েছে বিভিন্ন, আমি আগে টেলিভিশনে করেছি বাংলাদেশ টেলিভিশনে, এরপরে করেছি বাংলাদেশ বেতারে, দুটো আমার মাদার, কারণ এই দুটো টেলিভিশনে আমি ফুটবলটা বেশি করেছি, আর ক্রিকেট ম্যাচ করেছি মাত্র 2টো ম্যাচ করেছি, আর বাংলাদেশ বেতারে ফুটবল, ক্রিকেট, হকি 3টা খেলাই করেছি। যদিও একজন কমেন্টেটরকে আমি কখনো বলি না সব ধরনের খেলা করা উচিত, কারণ যেই সাবজেক্টের তাকে সেই সাবজেক্টের কমেন্ট্রি করা উচিত, এবং আপকামিং যদি আমি একটা খেলায় বা কমেন্ট্রি করি তাহলে আমি কনসেন্ট্রেশনটা ফুল রাখতে পারি। আমরা ভিন্ন ভিন্ন জায়গায় চলে যাওয়াই আমরা ফুল প্রফেশনালিজমটা মেনটেন করতে পারি না। হ্যাঁ, তো এই জন্য আমি মনে করি যে যেই সাবজেক্টে এক্সপার্ট সেই সাবজেক্টে কমেন্ট্রি করলে ভালো, এবং এইভাবেই আমার শুনে ভালো লাগা। যারা আমার পূর্বপুরুষ, আমি আতাউল মল্লিকের কমেন্ট্রি শুনিনি, তৌফিক আজিজ খানের কমেন্ট্রি শুনিনি, এটা যদি বলি ভুল বলবো। আমি ইন্ডিয়ান কমেন্ট্রিও খুব কম শুনেছি, কিন্তু আমি যাদের নাম বললাম, আলফাজউদ্দিন আহমেদ, খোদা বক্স, মিদা, মঞ্জুর হাসান, মিন্টু, আব্দুল হামিদ ভাই, মোহাম্মদ মুসা ভাই, এই কয়জন ব্যক্তির কমেন্ট্রি আমি প্রচুর শুনেছি। এবং এখন তো আমি জানেনই যে কিংবদন্তি বাংলা কমেন্ট্রিতে আলফাজ ভাইয়ের সাথেই কমেন্ট্রি করি, এটা আমার জন্য বড় অনুপ্রেরণা। এবং আমি প্রতিদিন আমার যে জিনিসটা হয় আমি শিখতে চাই, প্রতিটা মুহূর্তে আমার শেখার একটা আগ্রহ আছে, কারণ ভালোর তো আর শেষ নাই। আপনার আজকে প্রোগ্রামটা করছেন, কালকে এটার থেকে যদি আপনি রিভিউ করেন যে কি কি খারাপ হলো, সেখান থেকে নিয়ে আবার কালকে নতুন করে শিখতে পারবেন। সো আরো বেটার করা যাবে, যত বেটার করবে তত শ্রোতা আপনার সাথে সম্পৃক্ত হবে, শ্রোতার একটা এন্টারটেইনমেন্ট হবে। এই প্রোগ্রামটার মানে কি, একটা এন্টারটেইনমেন্ট হওয়া, একটা ভালো ইনফরমেশন মানুষের কাছে যাওয়া, মানুষের যেন সময় ব্যয় করে এই প্রোগ্রামটা দেখলে দুটো ইফেক্টিভ কথা যেন থাকে, যে কথা থেকে মানুষের লাভ হবে, এই জন্য আমাদের প্রোগ্রামগুলো করা। তো এইভাবে আমার বেড়ে ওঠা। এরপর তো যখন আমি টেলিভিশন রেডিও শুরু করলাম আর পিছনের দিকে তাকাইনি। এখন আমি প্রাইভেট রেডিও বলেন, প্রাইভেট টেলিভিশন বলেন করেছি, বিভিন্ন হকি এশিয়ান গেমস করেছি, ফুটবল করেছি, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ করেছি, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ করেছি, যেটা ব্লাড রুবিয়াল সিরিজ থাকে, দ্বিপাক্ষিক সিরিজ থাকে, সেগুলো করেছি। তারপরে এশিয়ান, সাউথ ইস্ট এশিয়ান ভলিবল ফাইনাল করেছি, বাস্কেটবল ফাইনাল করেছি টেলিভিশনে, অনেক ম্যাচই কমেন্ট্রি করেছি। তবে
একটা ইন্টারেস্টিং হলো, যখন আমাকে বাস্কেটবলের জন্য কমেন্ট্রি পাঠায়, এই খেলাটা আমি খেলতাম না, বিকজ আমি ফিজিক্যালি অত আলফাজ ভাইয়ের মতো 6 ফিট ছিলাম না। তো আমি যেহেতু ফুটবলার ছিলাম এবং ক্রিকেট আমি খুব ভালো খেলতাম, ক্রিকেটটা কেন খেলিনি, যে ক্রিকেটে তখন আমাদের সময় না 30 লাখ টাকা মুন্না ভাইরা পেতেন, আর জিএম নওশর প্রিন্সরা পাজারো জিপ দিয়ে আসতেন, কিন্তু টাকা পেতেন 3 লাখ। আমি যেহেতু নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, তো আমার টাকাটার উপর একটা টার্গেট ছিল যে পারিশ্রমিক কম হলো খেলা আমি কেন খেলবো, দ্যাটস ওয়াই আমি প্রফেশনালি ক্রিকেট নিই। ক্রিকেট নিলে আমিও টপ লেভেলে ক্রিকেট খেলতে পারতাম। আমি ফুটবল খেলেছি, আন্ডার 16 টিমের ক্যাপ্টেন ছিলাম। আনফরচুনেটলি আমি নিয়ে আউট হয়ে যাওয়ার কারণে আমি খেলতে পারিনি। আমি সরাসরি কোনো ডিভিশন খেলিনি, 4th ডিভিশন, 3rd ডিভিশন, 2nd, আমি সরাসরি প্রিমিয়ার লিগে ঢাকা ব্রাদার্স ইউনিয়নের পক্ষে আমার রেজিস্ট্রেশন করান। হাসানুজ্জামান খান বাবলু ভাই আমার কোচ ছিলেন আন্ডার 16-এ। আমি 3 বার অ্যালাউ হয়েছিলাম এবং সেখান থেকে আমার পারফরমেন্স দেখে উনি সরাসরি আমাকে বড় টিমে নিয়ে যান। আমি দেখতে ছোটখাটো ছিলাম, আমি প্রথমে উইং খেলতাম, পরে জার্মান কোচ আর্নে শোডা আমার খেলা দেখে আমাকে সেন্টার মিডফিল্ড হিসাবে সেট করেন, আমি এরপর মিডফিল্ড খেলতাম এবং বিকেএসপিতে আগে ফরওয়ার্ড উইং খেলতাম, লেফট উইং খেলতাম, তারপর আমি চলে আসলাম এই মাঠে চলে আসলাম। এরপর যখন আমি ব্যথা পেলাম, ব্যথার পর 93-তে খেলা ছেড়ে আমি পড়াশোনায় মনোযোগ দিলাম এবং কোচিং সাইডে চলে আসলাম। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। আসলে অনেক প্রশ্ন ছিল এখানে। তো স্যার, আপনি যখন খেলার জীবনে ছিলেন, আপনি থাকা অবস্থায় কিন্তু আপনার দল একবার চ্যাম্পিয়ন হয়েছিল। তো সেই খেলা আপনার কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা যদি একটু তুলে ধরতেন প্লিজ। না, আমি সাবস্টিটিউট খেলোয়াড় ছিলাম সেই ম্যাচে। ফাইনাল ম্যাচে ব্রাদার্স মোহামেডানকে হারিয়েছিল 1-1 গোলে। খেলাটি ড্র ছিল। নির্ধারিত 90 এবং 120 মিনিট, এক্সট্রা 30 মিনিট মিলে 120 মিনিটে ট্রাইব্রেকারে মানিক ভাইয়ের হাত ধরে জিতেছে। আমি নতুন প্লেয়ার ছিলাম, ঠিক তার আগেই আমার ওই থাকা অবস্থাতে আমি ব্যথাটা পেয়ে যাই, যেটা সেদিন খেলা হয়নি আমার। জি স্যার, আরো একটি প্রশ্ন। আপনি যখন এই লেজেন্ডারি কয়েকজন কমেন্টেটরের নাম উল্লেখ করলেন, ওই সময়ের কমেন্ট্রি এবং আপনারা এখন যারা দিচ্ছেন বা আমরা যারা আপকামিং নতুন যারা ইতিমধ্যে শুরু করেছেন, তো কতটুকু পার্থক্য আপনি খুঁজে পাচ্ছেন এই দুই কমেন্ট্রির মধ্যে আর কি? এই যে একটা বিগ কোশ্চেন, এই কোশ্চেনের উত্তরটা থেকে হয়তো ভালো কিছু বের হয়ে আসবে। তখনকার লোকদের কোয়ালিটি অনেক উপরে ছিল, ওনারা অনেক পরিশ্রমী ছিল। আর এখনকার কমেন্টেটররা পরিশ্রমী নাই, খুব অল্পতেই স্টার হয়ে যেতে চায়, এটা পার্থক্য ছিল। ওনারা অল্পতেই স্টার হয়ে যেতে চেতেন না, ওনারা খুব পরিশ্রমী ছিলেন। একটি জিনিস ওসমান, ওনাদের কোনো তখন ইন্টারনেটে উইকিপিডিয়াতে টিপ দিলে সবকিছু তথ্য পাওয়া যেত না। প্রত্যেকটি ফেডারেশন, প্রত্যেকটি দেশের ফেডারেশন, প্রত্যেকটি দেশের ন্যাশনাল টিমের তথ্যগুলো কম্পিউটারে গুগলে আপলোড ছিল না। সেই মুহূর্তে ওনারা মাঠে মাঠে গিয়ে ব্যক্তিগত খেলোয়াড়দের নোট নিতেন। খোদাবক্স মিদা এই বুয়েটের মাঠে, এই প্র্যাকটিস করতে ঢাকা স্টেডিয়ামে, ওইখানে যে নিতেন, আলফাজ ভাইরা নিতেন, নোট করতেন। আমি কিন্তু ওনাদের কাছে শিখেছি। আপনি যদি কখনো আমার বাসায় আসেন, দেখবেন আমার একটা আলমারি ভরা নোট আছে। যত আমি কমেন্ট্রি করি, আমি কোনো ফাইল ফেলে দেইনি। আমি 2014 সালের ওয়ার্ল্ড কাপ কমেন্ট্রি করার জন্য ফুটবলের আমি নোট করেছি টোটাল থ্রু আউট দ্য টুর্নামেন্ট। আর পিচ কি বলবো, 2018 সালের নোট আছে, এগুলো আলাদা আলাদা ফাইলে বন্দি আছে। যখন আমার কোনো দরকার হয় তথ্য, আমি সেখান থেকে ফাইল বের করে দেখার একটা সুযোগ আছে, যদিও নেটে আছে। এই আগে তো কমেন্ট্রি, প্লেন কমেন্ট্রি করতো। যখন আমি একজন খেলোয়াড়কে, অনেকে বলে কেন একজন খেলোয়াড়ের বাড়ির কথা বলেন, দিনাজপুর বাড়ি, রংপুর বাড়ি, রংপুরের অমুক গ্রামে বাড়ি, ওনার বাবা এই করে, কেন বলি কথাগুলো? যখন আমি বলবো, সাপোজ আমরা একজন খেলোয়াড়ের নাম বললাম মাসুদ রানা, সিরাজগঞ্জের লেফট উইং ব্যাক, যখনই আমি সিরাজগঞ্জের কথাটা তুলে দেব, তখন সিরাজগঞ্জের লোকের কনসেন্ট্রেশনের লেভেলটা বিল্ড আপ হবে। ওই দর্শকগুলো, ওই শ্রোতাগুলো বা ওই ছেলেগুলো মাসুদ রানাকে আইডিয়াল হিসেবে দেখে তারাও খেলার সাথে সম্পৃক্ত হবে। আমাদের কাজটা কি? আমাদের কাজ একটা ছেলেকে কেন মাসুদ রানার খেলা মানুষ দেখবে। আমরা কমেন্টেটররা একজন খেলোয়াড়কে ব্র্যান্ডিং তৈরি করি, যে একটা ব্র্যান্ড বাংলাদেশে। তারা বাংলাদেশের লাল সবুজের পতাকা, যেই পতাকা অর্জনের জন্য আমার দেশে 30 লক্ষ লোক শহীদ হয়েছে, কত লোক পঙ্গু হয়েছে, বিষয়গুলো অনুধাবনে আনতে হবে। ওই পতাকাটাকে বক্ষে লাগিয়ে জাতির সম্মানের জন্য ফাইট করছে সিরাজগঞ্জের অজপাড়া থেকে উঠে আসা একটি ছেলে, 16 কোটি দেশের মানুষের 11 জনের একজন। তাহলে ওই ছেলেটা যদি ব্র্যান্ডিং হয়, তার প্রচার হয়, তাকে দেখে ওই এলাকার সম্পৃক্ততা বাড়বে। এই কারণে আমি অনেক কথা বলে, আমি কারো কথাই শুনি না, কারণ আমি সব কথাই শুনি।
রিসিভ কোনটা করব কোনটা ফেলে দিব এটার ডিসিশনটা আমি একা নিই। অনেকের অনেক মতামত শুনি, এই জন্য আমি প্রত্যেকটি খেলার তখন থেকে দেখে আমি একদিন খেলা হচ্ছে, সব খেলার তো খুব যদি প্রফেশনাল বা খুব ভালো লেভেলের খেলোয়াড় না হলে তো ইন্টারনেটও তার সম্পর্কে নেপালের খেলোয়াড় কয়জনের উইকিপিডিয়াতে সকলের আছে। নেপাল পুলিশের সাথে খেলা হচ্ছে আর্মিদের সাথে, আমি কমেন্ট্রি করছি বাংলাদেশ টেলিভিশনে, কি করেছি এখন আর্মির যারা ঘোষণা ছিলেন তারা তো প্রেসক্রাইব যা ছিল সেগুলোই ওনারা বলছেন, এর বাইরে বলতে পারবেন না, বাট আমরা কমেন্টেটররা ইনস অ্যান্ড আউটস অনেক কথা বলি। সেই কারণে আমরা কি করি, আমি নোট করেছি নেপাল টিমের প্র্যাকটিসের ফিল্ডে যাই, সেখানে কোচের সাথে ফার্স্টে একটা ইন্টিমেসি করি। অনেক সময় ব্যক্তিগতভাবে খেলোয়াড়ের সাথে কথা বলা যায় না, কোচের সাথে থাকলে ফার্স্টে যদি কোচের আপনি সম্পর্ক করে কোচের যদি একটা বায়োডাটা নেন, কোচ আপনার উপরে খুশি হয়, কারণ মানুষ সবচেয়ে বেশি কাকে ভালোবাসে, অনেকে অনেক কথা বলে বাবা মাকে, আসলে কি জানেন এই পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে তার নিজেকে। হ্যাঁ, তখন যখন আপনি একটা লোককে আপনি যতই খারাপ হন কিছু না, লোকটার সিম্পিতি ডে বাই ডে আপনার উপরে তৈরি হতে থাকবে, এক সময় দেখবেন আপনি তার প্রিয় একটা পাত্রে পরিণত হয়ে গেছেন। তো আমি কোচের কাছে যাই, কোচদের সাথে আমার এশিয়ান লেভেল, সাউথ এশিয়ান তো অনেক ভালো সম্পর্ক, এশিয়ান লেভেলের কোচদের সাথেও রেফারিদের সাথে আমি চেষ্টা করি রিলেশনটা মেনটেন করতে, কারণ মানুষের সাথে রিলেশন মেনটেন করলে লস নাই, হ্যাঁ লাভ আছে। একটা মানুষ আপনাকে চিনে, আপনি চিনেন, কথা বলছেন, টেলিফোন করবেন, একটা SMS করবেন, বিভিন্ন তার দেশের যখন স্বাধীনতা দিবস, তার দেশের একটা ভালো জিনিসের সময়, তার ধর্মের একটা ভালো জিনিসের সময় একটা SMS একটা কার্ড পাঠিয়ে দিবেন। আপনি এখন তো ইমেলও করা যায়, কত কিছু ভাবে দেওয়া যায়, এই সোভিনিয়র পাঠিয়ে দিলেন, সম্পর্ক বিল্ড আপ করলে কখনো লস নাই। আমি সেই কাজগুলো করে তাদের ভিতরের কথাটা নিয়ে ওই ছেলেটা কোথার থেকে উঠে আসছে এই কথাগুলো বলতে চেষ্টা করি, এটাই তখন আমাকে অন্যদের থেকে পার্থক্য করে দেন। এবং আলফাজ ভাই আমার ফুটবল কমেন্ট্রি অনেক ইন্সপায়ার করেন, উনি আমার সামনে আমাকে অনেক ভালো ভালো কথা বলেন, হ্যাঁ তুমি ভালো করছো, তুমি এটা বুঝো, কারণ আমি একটু দ্রুত কথা বলি, বাংলাদেশের সব কমেন্টেটরদের মধ্যে একটু কুইক বলি। হয়তো আলফাজ ভাইয়ের মতো অত একদম সাবলীল ভাবে বলতে পারি না, উনি খুব সুন্দর করে, বাট ওনারটা আমি এখনো শুনি, কারণ শিখার অনেক কিছু আছে ওনার কমেন্ট্রি থেকে। বাট আমি দ্রুত বলি এই কারণে যে আমি বুঝি দ্রুত, আমি যেহেতু কোচ, ও কি করতে চাচ্ছে খেলোয়াড়টা, এই ফরমেশন যখন ও খেলে এইভাবে যখন একটা ফ্রি কিক করতে চায়, আমি বুঝি ফ্রি কিকটা কয়টা ওয়ে আছে, কি কি ও কাজ করতে পারে, সো এই কাজ এই কাজ এই কাজ এইটা হতে পারে, এবং এই কাজটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, এটা করলে মিস হবে, এটা করলে ভুল করলে কাউন্টার অ্যাটাক হবে। আমি খুব কুইক রিড করতে পারি, এই জন্য কুইক বলতে পারি। এবং আমি চাই আমার মাঠের স্ক্রিনে যে জিনিস আছে শ্রোতা যেন তাৎক্ষণিকভাবে সেটা, আমি যেন শ্রোতাকে কখনো চিট না করি, আমি শ্রোতা দেখছে না আমাকে শুনছে, সেই শ্রোতা যেন আমি যা ইচ্ছা যাই বলবো তাই শুনবে, বাট আমার বিবেকের কাছে যেন আমি হেরে না যাই। সো আমার বিবেকের কাছে আমি ঠিক থাকতে চাই, ঠিক থাকতে হলে কি আমাকে পারফেক্ট ইনফরমেশনটা, সঠিক জিনিসটা সঠিক সময় একদম সুন্দর করে উপস্থাপন করতে হবে, সেই চেষ্টা করি, কতটুকু পারি জানি না, এটার বিচার তো শ্রোতাদের কাছে, এটা তো আমার কাছে না, এটা শ্রোতারা বলতে পারবে আসলে কতটুকু করি, বাট আমি চেষ্টা করি। আর এগুলো শিখেছে আমার সিনিয়রদের কাছে, ওনারা নোট নেয়, এবং আমি সেই যতটুকু আমি শিখবো, আমার কাজ কি আলফাজ ভাই আমাকে শিখিয়ে দিয়েছে, এখন আমি আধুনিক যুগে, তাহলে আমাকে আরো বেটার করতে হবে। আলফাজ ভাই একটা ফাইল তৈরি করেছে, আমাকে 3টা ফাইল তৈরি করতে হবে, ওইটাকে আবার ভাগ করতে হবে, একটা বই বানিয়েছে অনেক মোটা করে, এই মোটা বইটা বহন করা সম্ভব, এটাকে ভাগ করে করে চ্যাপ্টার ওয়াইজ করে ফেলবো হবে, আমাকে প্রিসাইজ করতে হবে, হ্যাঁ। এবং তখন আমি আলফাজ ভাইকে আবার দেখাই, বলবো যে ভাই এটা করলাম কি হলো, তো উনি বলবে ভেরি গুড, এটা তুমি ভালো করেছো, ইন্সপায়ার করেন, উনি সবাইকে ইন্সপায়ার করেন। এবং ওনার কথাগুলো যদি ভালো করে শুনে দেখবেন যে ডক্টর সাইদুর রহমান ভেরি গুড, উনি কিন্তু জড়তা নেই, খুবই সুন্দর কথা বলেন, শিক্ষক মানুষ, ইংরেজি সাহিত্যের শিক্ষক, খুবই ভালো কথা বলেন, সুন্দর করে কথা বলেন, গুছিয়ে কথা বলেন। তো এই কথাগুলো যদি শুনেন, সাইদুর ভাই খুবই কোনো ন্যাচারাল কমেন্টেটর, হ্যাঁ আর্টিফিশিয়ালিটি নাই ওনার থেকে, খুবই সহজ সরল ভাবে কথাগুলো বলতে চেষ্টা করেন। তো এই বিষয়গুলো আমার কাছে ভালো লাগে, তো এই কথাগুলো যদি শুনে মানুষ, তাহলে নিশ্চয়ই ভালো কমেন্ট্রি করতে পারবে। জি, অসংখ্য ধন্যবাদ স্যার, আসলে অনেক প্রশ্ন রয়ে গেছে, এখন অনেক কিছু জানার রয়েছে আপনার কাছ থেকে। তো সে কথায় ফিরবো স্যার, ছোট্ট করে একটু আসলে অডিশনে কাদের পেয়েছিলেন এবং সেখানে কি কি প্রশ্ন করেছিলেন এবং কিভাবে সেই অডিশনটা টপকিয়েছিলেন, একেবারে অল্প সময়, এরপরে আমরা আরো অনেক গল্পে যাব। এটা অডিশনটা আমি ছোট্ট করে বলি, অনেক সময় নিয়ে নিয়েছে আপনার। অডিশনটা আসলে কি, টেলিভিশনটাতে, বাংলাদেশ টেলিভিশনে অডিশন লাগে না, হ্যাঁ বাংলাদেশ টেলিভিশনে বলেছে, আমি ডিজি সাহেবকে শুনিয়েছি, ডিজি সাহেব ওকে করে দিয়েছে, বাট দ্যাটস এনাফ। দুর্ভাগ্যজনক হলো
বাংলাদেশ টেলিভিশনে আমাদের কোনো কমেন্টেটরের আপনার যে আর্টিস্ট হিসেবে এনলিস্টমেন্ট নাই, এটি দুঃখজনক ঘটনা। ওদের যারা নিউজ রিডার তাদের এনলিস্টমেন্ট হয়, সবকিছু হয়। আমরা বছরের পর বছর, আলফাজ ভাই আমার মনে হয় আজকে 40-50 বছর কমেন্ট্রি করছেন, এনলিস্টমেন্ট আছেন কিনা আমি জানি না, এটা দেখাতে পারবেন কিনা। তাদের কিন্তু যারা ঘোষক আছে এখানে আসলে কিছু কিছু লোক তো থাকে সব জায়গায়, এটা তারা ঠিক সঠিকভাবে কাজ করেন না। তো আমাদের এটা হয়েছিল, 2-3 জন ছিলাম আমরা, কিন্তু সেটাকে অডিশন বলবো না। অডিশন হলে তো আমাকে একটা চিঠি দিতে হবে, আমি অডিশন পাস করে, বেতার যেমন চিঠি দিয়েছে, বাট বাংলাদেশ বেতারে আমার দুবার কাগজ নাই, হারিয়ে ফেললো। পরে আমি অনেক কিছুর পর আমি কমেন্ট্রিতে করলাম, একবার তো হলো, একজন আরডি ছিলেন নাজদিন, উনি নাম্বার দেননি, সেই সময় নাম্বার কমে গেল। আমি বলছি আমি টেলিভিশনে কমেন্ট্রি করছি, তো আমাকে, আমি তো আর নতুন না, আমি তো পরীক্ষিত, তো আমাকে তো এমনি, আমি তো গভর্নমেন্ট মিডিয়াতে কথা বলছি, এবং তথ্য মন্ত্রণালয়ের অধীনে দুটো মিডিয়া, একটা বাংলাদেশ টেলিভিশন ভিজুয়াল মিডিয়া, একটা অডিও মিডিয়া। সো আমি তো একটা মিডিয়াতে কন্টিনিউ কথা বলছি, রেডিও থেকে টেলিভিশনে যায়, আমি টেলিভিশন থেকে আসছি, দ্যাটস মিন আমি তো র না, আমি তো একেবারে গ্রিন না। এই বিষয়টা আমি পরে, যাই হোক, আমি দুটোতেই করছি। এটা অডিশনটাতে ছিলেন আলফাজ ভাই ছিলেন, ডক্টর সাইদুর রহমান ছিলেন, চৌধুরী জাফরুল্লাহ শারাফত ভাই ছিলেন, ওনারা ছিলেন, বাংলাদেশ বেতারের কিছু কর্মকর্তারা ছিলেন, সব ভালো লোকরাই ছিলেন। তো অসংখ্য ধন্যবাদ স্যার। ইতিমধ্যে কিন্তু আলফা স্যার আমাদের প্রথম থেকেই যুক্ত রয়ে শুনছেন আপনাকে, এবং আরো একটি চমৎকার কমপ্লিমেন্ট লিখেছেন আপনার ব্যাপারে, যে ফুটবলে কমেন্ট্রি করার পূর্বে আপনার সাথে যখন কমেন্ট্রিতে বসেন, তো তিনি আসলে প্রস্তুতি নিয়ে যান। তো এটা সত্যি চমৎকার একটি কমপ্লিমেন্ট। যে এবং আরো কয়েকজন দর্শক আপনার ব্যাপারে বলেছেন, চমৎকার অঙ্গভঙ্গি এবং উচ্চারণ চয়ন শব্দচয়ন সবকিছু মিলে আপনি চমৎকার একজন মানুষ, চমৎকার একজন কমেন্টেটর। এটা খেয়াল করবেন, আসলে উনি অনেক বড় লেভেলের মানুষ, তো এই জন্য নিজেকে ছোট করে দেখে। আলফাজ ভাই, আমি একটি কথা বলেছি, ধারাভাষ্যের বাদশা হলে আমি গোলাম। হ্যাঁ, এটা মনে রাখবেন কথাটা, এবং যারা আপকামিং কমেন্টেটর আছেন বিষয়গুলো বুঝতে চেষ্টা করবেন। কেন বলছি, উনি গতকালকে আমি একটি শোতে যে ভয়েস টোন শুনেছি, আমি ফজরের নামাজ পড়ে 1 ঘন্টা 50-52 মিনিটের শোটা পুরোটা দেখেছি, আমার সময় কিভাবে গেল আমি বুঝিনি, অথচ আমি রাত 2টোর সময় ঘুমিয়েছি, এবং ফজরের নামাজ কখন পড়ে, বিফোর 5 o'clock। সো তখন আমি কতক্ষণ ঘুমিয়েছি, আবার ঘুম আসতো আমার, সেখন আমি শুনি একটু, দেখি কি বলে। আমি সারা রাত কিন্তু ওনার কথা, এবং আমার শামীম আশরাফ ভাই ছিলেন, নিখিল দাস ছিলেন। সো আলফাজ ভাই বলেছেন, কিন্তু আলফাজ ভাই অনেক মেধাবী। আলফাজ ভাই কোচ না, কিন্তু অনেক ভালো ফুটবল বুঝেন, এবং আমি খুব কমফর্ট ফিল করি আলফাজ ভাইয়ের সাথে, সাইদুর রহমান ভাইয়ের সাথে কমেন্ট্রি করতে। ওনারা জিনিসটা বুঝতে পারেন এবং বলতে পারেন। যখন আমি আলফাজ ভাইয়ের সাথে বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনাল কমেন্ট্রি করেছে, আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, বিকজ উনিও খেলোয়াড় ছিলেন, খেলাটা বুঝি। উনি খেলোয়াড় না, ওনার আপন ছোট ভাই, আপনারা জানেন কিনা জানি না, নিজাম ভাই বাংলাদেশের আবহানী টিমের গোলরক্ষক ছিলেন, এবং যে হেলাল ভাই মারা গিয়েছেন, হেলাল ভাই আশরাফুদ্দিন চূন্য, আমার আইডিয়াল খেলোয়াড়, যিনি, যাকে দেখে আমি উইং খেলতাম লেফট উইং, বাংলাদেশের সেরা লেফট উইঙ্গার আশরাফুদ্দিন চূন্য। প্রেমলাল ছিলেন শ্রীলঙ্কার, সেই একসাথে বাস করতে নিজাম ভাই গোলরক্ষক ছিলেন। আলফাজ ভাইরা 4 ভাই খেলোয়াড় ছিলেন। আহমেদ শরীফ ভাই ওনার আপন বড় ভাই, খুব গর্জিয়াস ফ্যামিলির লোক। এই জন্য বলছে প্রস্তুত করে নেই। আসলে প্রত্যেকটি কমেন্ট্রির আগে এই বয়সে আলফাজ ভাই প্রস্তুত হয়ে আসে, এটা কিন্তু আরেকটা আমাদের শিক্ষণীয় বিষয়। আমরা কিন্তু, আপনি যতদিন কমেন্ট্রি করবেন ততদিন শিখবেন। টেন্ডুলকারের কথা বলি, যে টেন্ডুলকার বিশ্বের সেরা প্লেয়ার, তখনও আমি দেখেছি ঢাকা বঙ্গবন্ধু স্টেডিয়ামে যখন খেলতে প্র্যাকটিস করতো, বাংলাদেশ থেকে 2-3 জন বলার দিত, সেই বলগুলোকে উনি একটাই বলতো যে এই স্কোয়ার কাটটা করবে, এবং সব বল স্কোয়ার কাটে দিচ্ছে, এবং সে 40 মিনিটস 1 আওয়ার শুধু স্কোয়ার কাটের প্র্যাকটিস করছে, ফরওয়ার্ডে, কভার পয়েন্টে নেট দিয়ে, অর্থাৎ কি পারফেকশন আনার জন্য, মেনটেন করার জন্য করছে। তো আলফাজ ভাইও এই বয়সেও প্রস্তুতি নিয়ে কম বক্সে আসে, খালি হাতে আসেন না। এটা বড় জিনিস, একটা ডায়েরি থাকে ওনার হাতে, ডায়েরির মধ্যে সবকিছু লেখা থাকে, হ্যাঁ, কিছু নোট করে নিয়ে আসেন, কারণ মাথায় তো অনেক আছে, মাথাটা তো সমৃদ্ধ, এতদিনের অভিজ্ঞতা, সেখানে উনি যদি খালি হাতে আসে সেটা অসম্ভবের কিছু না। কিন্তু যারা আপকামিং, তাদেরকে কিন্তু বস্তা ভরা জিনিস হাতে এবং মাথায় দুটো জায়গায় নিয়ে আসা উচিত, কারণ অনেক সময় মাথায় থাকে না, ওগুলো যদি হাতের গুলো দেখেও বলে তাহলেও কমেন্ট্রিটা সমৃদ্ধ হয়।
জি, অসংখ্য ধন্যবাদ। যেহেতু স্যার আমাদের সাথে যুক্ত রয়েছেন, তো স্যারের জন্য এটা মিডফিল্ডার মনে করেন যে আলফাজউদ্দিন স্যার রয়েছেন এবং লেফট উইঙ্গার মোহাম্মদ সালাউদ্দিন। তো স্যারের বাড়ানো বল থেকে আপনি এখন একটি গোল দিবেন জটলা থেকে, একেবারে ডি বক্সে গিয়ে জটলা সেখান থেকে গোলরক্ষককে পরাস্ত করে। সেটা ফার পোস্ট দিয়ে হতে পারে, নিয়ার পোস্ট দিয়ে হতে পারে। প্লিজ একটি কমেন্ট্রি বলেন, দেখেন গোলের এটা কমেন্ট্রি। এটা ভালো প্রশ্ন করেছেন যে নিয়ার পোস্ট কি হতে পারে, ফার পোস্ট কি হতে পারে। ম্যাক্সিমাম লোক দোজ আর টেকনিক্যাল তারাও এই মিস্টেকটা করে। অনেকে বলে ফার্স্ট পোস্ট সেকেন্ড পোস্ট। খেলার তো দুইটা গোল পোস্ট দুইটা দলের জন্য থাকে, একটা দলের জন্য তো দুইটা গোল পোস্ট থাকে না, তাহলে ফার্স্ট পোস্ট সেকেন্ড পোস্ট কিভাবে হয়? নিয়ার পোস্ট বলতে বোঝানো হয় গোলরক্ষক একটি পোস্টে যেই সাইডে বেশি কাছে থাকে সেটাকে সেই দিকে যদি মারেন সেটাকে নিয়ার পোস্ট বলি। আর ফার পোস্ট বলি গোলরক্ষক থেকে আরেকটা যে গোল পোস্টে জায়গা আছে বা সাইড আছে একটু দূরে, সেই সাইডটাকে আমরা ফার পোস্ট বলি। এই জন্য যারা যখন আপনারা আপকামিং কমেন্টেটর রয়েছেন যখন বলবেন নিয়ার পোস্ট ফার পোস্ট, সেটাকে অবশ্যই গোলরক্ষকের কাছের যে জায়গাটা সেটাকে যখন সেই দিকে মারলে বলবেন নিয়ার পোস্ট দিয়ে কিক করেছিল গোলরক্ষক ঠেকালো, আর দূর দিয়ে মারলে তখন বলবেন যে ফার পোস্টে। এটি আর আরটি কি প্রশ্নটি আরেকবার কি করবেন, আপনি কি জানি জটলা থেকে বললেন। প্লিজ, আসলে একটা প্রশ্ন ছিল না, এইভাবে বলতেছিলাম যে যেহেতু স্যার আমাদের শুনছেন, তো আলফাজউদ্দিন স্যার মিডফিল্ডের খেলোয়াড়, মধ্যমাঠের খেলোয়াড় এবং আপনি লেফট উইং এ রয়েছেন। তো স্যারের যে বাড়ানো বল, সে বল থেকে আপনি একটি গোল দিবেন জটলা থেকে ফার পোস্টে দিয়ে। এটাই আমার প্রশ্ন ছিল, যে প্রশ্ন না ঠিক, যে একটি বলের কমেন্ট্রি হবে, গোলের কমেন্ট্রি। যেহেতু স্যার গোলের আপনাকে কমেন্ট্রি, গোলের কমেন্ট্রি জটলা থেকে দিবে। জি জি, স্যারের পায়ের বল থেকে, আপনি বাড়ানো বল থেকে আপনি বলটা পেলেন লেফট উইঙ্গে, পাওয়ার পরে জলটায় ঢুকে গেলেন, সেখানে একাধিক খেলোয়াড়কে পরাস্ত করে ফার পোস্ট দিয়ে গোলরক্ষককে পরাস্ত করে আপনি গোলটা করলেন। গোলটা আপনি করবেন এবং বলটা দিয়েছিলেন আপনাকে আলফাজউদ্দিন স্যার, এভাবে। ওকে 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 এটা 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 খুব কঠিন কাজ না, এটা খুব সোজা। সুপ্রিয় দর্শক, মধ্যমাঠে অত্যন্ত কুশলী খেলোয়াড় আলফাজউদ্দিন আহমেদ বল পেয়েছেন, দীর্ঘকায় সুইচ করে থাকেন খেলাকে যে কোনো মুহূর্তে, এখনো সেই ধরনের একটি সুবিধা রয়েছে। সালাউদ্দিন রয়েছেন পেনাল্টি বক্সে টিকটপ অ্যাক্সেস লাইনে ডান কোনায় রয়েছেন, বা পায়ে ভালো খেলে থাকেন, সুইচ কিন্তু সেখানেই করেছেন বিহাইন্ড দ্য ডিফেন্স, বল নিয়ে যে সেন্টার ডিফেন্সকে টাচ কাট করেছেন ডান পায়ে, এবং কোনাকুনি গোলরক্ষক নিয়ার পোস্টে রয়েছেন, বা পায়ের বাঁকানো কিক ফার পোস্টের টপ অ্যাঙ্গেল দিয়ে নেট হলো, বাংলাদেশ এগিয়ে গেল স্কোরবোর্ডে, বাংলাদেশ 1 জাপান 0। চমৎকার চমৎকার, অসম্ভব ভালো লাগার একটি ভয়েস এবং অসম্ভব ভালো লাগার একটি গোলের মুহূর্ত। আসলে স্যার কিন্তু একেবারেই এখনো যুক্ত হয়েছেন, আপনাকে বলেই যাচ্ছেন যে আসলে এত সুন্দর চমৎকার ভাবে বলে যাচ্ছেন কথাগুলো, যে আসলে তিনি কাজ থাকা সত্ত্বেও সরতে পাচ্ছেন না, শুনছেন আপনাকে একদম মনোমুগ্ধকর হয়ে, মনোযোগী হয়ে শুনতেছেন সেই প্রথম থেকে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। তো স্যার, এই পর্যায়ে আমি চলে যাব আপনার একটি চমৎকার আরো একটি, আপনার কথা আগে বললাম যে আসলে অনেক গুণে গুণান্বিত এবং অনেক কয়েকটা কাজে সফল একজন মানুষ, যে প্লেয়ার, যে কমেন্টেটর, যে হিউম্যান, সব দিকে আপনি একজন ভালো মানুষ, সেটা আমি আগে বলেছি। তো আপনি ভারতের কোন একটা রাজ্য থেকে একটা ট্রেনিং নিয়েছিলেন এবং সেখানে ভালো রেজাল্ট করেছিলেন। তো সেই ঘটনাটা অল্প সময় একটু শুনে আসতে চাচ্ছি স্যার। আসলে দেখেন, আমি যখন বিকেএসপিতে কোচ ছিলাম, আমার রিজিওনাল ট্রেনিং সেন্টার দিনাজপুরে আমার চাকরি হয়েছিল, এখানে সেখানে পোস্টিং ছিল, তখন আমার ডিপ্লোমা ইন কোচিংটি করা ছিল না। যেমন ফেডারেশনে কোচ হতে এফসি লাইসেন্স লাগে, আর আমি স্যার কিন্তু লিখে যাচ্ছেন আপনাকে। এটা আসলে আলফাজ ভাই তো অনেক বড়, আমরাই তো শিখি ওনার কাছ থেকে। তো আমি বিকেএসপিতে ভর্তি যখন চাকরি পাই সকার কোচ হিসেবে, তখন আমার ডিপ্লোমা কোচিংটি করা ছিল না, এবং ডিপ্লোমা কোচিংটি করতে হলে স্কলারশিপ নিতে হতো, আইসিসিআর, যেটা ইন্ডিয়া থেকে আমি স্কলারশিপ পেয়েছিলাম। এবং সেখানে যখন যাই তখন অনেকে ভেবেছিল আমি ফেরত চলে আসবো, বিকজ তখন আমি এজ আমার অনেক ছিল, 35 ইয়ার্স ওল্ড, এবং সেখানে ট্রেনাররা থাকতো 20 to 30 মধ্যে, তারা মানে একেবারে রানিং খেলোয়াড়রা আসতো। তো আমি 1 মাস খুব কষ্ট করেছিলাম, যে 1 মাসে আসলে কোচ প্রেশার দিত, আমি প্রেশার নিতাম না। তো ও বলে কি বাঙালি, ইউ আর নট ফিট। আমি জাস্ট বলেছি, স্যার আই নো আই এম নট এনাফ ফিট, বাট I try my level best to adjust with your coaching, because here I not come for make myself as a player, I come for make myself as a coach. That's why if I join with you, if I maintain your intensity, I will put in the injury. That's the problem. তো আমি এই জন্য আস্তে আস্তে ফিজিক্যাল ফিট, 1 মাস পর আমি চেঞ্জ হয়ে গেছি। বাট কেন? আমি ফিজিক্যালি ফিট হয়েছি 1 মাসে,
1 মাসে আমি প্রথমে দেখতাম কি কিছু মেয়ে ছিল, তাদেরও পিছনে দৌড়ালাম। আমি দেখলাম যে জোরে দৌড়ালো, তারা জোরে দৌড়াচ্ছে, যে জোরে দৌড়ালে প্রবলেম আছে। প্রবলেমকে আমি যদি এখন একটা মাসুলে স্ট্রেন হয়, টান খায় বা মাসুল মুসকে যায়, তাহলে আমার 3 মাস বসে যাবো, আমি আবার পিছনেই থাকবো, সামনে আর এগোনোর সম্ভাবনা নেই। সুতরাং আমি 1 মাস সব কথা সহ্য করে চুপচাপ ছিলাম, কারণ আমার হ্যামস্ট্রিং এর প্রবলেম ছিল। তো ওই মাসুলটাকে আমি জিমে যে উইকনেসটাকে স্ট্রং করলাম, করার পরে 1 মাস পর থেকে আসলাম। দিন যাচ্ছে ভালো, আমি ভালো করছি, এবং শেষ পর্যন্ত আমি যখন ওখানকার টিএস কাকা, যিনি ইন্ডিয়ার টিমের ট্রেনার ছিলেন, উনি এক্সটার্নাল টিচার হিসেবে আসলেন, এবং আমি যেভাবে আমি ওই পরীক্ষাটা দিয়েছি, আমাকে একটি বারের জন্য টিএস কাকা স্যার উনি আমাকে থামাননি। আমার ছিল পেন্টিশন পাসের একটা ফরমেশন, এটাকে একটা ট্রেনিং সেশন সাজানো, এবং আমার মিনস মেথড গুলোকে উনি কি অ্যাপ্রিসিয়েট করেছিলেন যে বাঙালি ছেলেটা খুব ভালো এবং তার প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার। বিকজ আমি গ্রিক প্র্যাকটিসটি শিখে গিয়েছিলাম, এর বিকেএসপি থেকে শিখেছি আমি, তারপর ভালো শিখেছিলাম 2004 সালে আমি ওখানে এফসিসি লাইসেন্স করি, সেখানে আমার যিনি কোচ ছিলেন আমাকে সেই গ্রিড গুলো শিখিয়েছিলেন। এছাড়া আমার কাছে কিছু বাইরের বই ছিল, আর পাতিয়ালাতে থাকার সময় আমি যা বই ভালো দেখতাম সেগুলো আসলে ডলারে কিনার সামর্থ্য আমার ছিল না। প্রত্যেকটি বইয়ের দাম $100, $150, অনেক টাকা। আমি করতাম কি, জেরক্স করে ফেলতাম, ফটোকপি করে ফেলতাম, এবং 2 সেট করতাম। আমার এক বন্ধু আছে গোকুলাম কেরালার কোচ ছিলেন, টেকনিক্যাল ডিরেক্টর, তার জন্য 1 সেট, আমার জন্য 1 সেট করতাম। এবং ওই ইন্ডিয়ার ট্রেনিংটা করার পর যখন আমাদের পাসিং আউট হবে, শ্রীমণি হলো, আমি দেখলাম যে আমি ফার্স্ট হলাম প্রথম বাংলাদেশি হিসাবে। আর কখনো হয়নি, ক্রিকেটে ফার্স্ট হয়েছে বাংলাদেশের সালাউদ্দিন, যে তামিম সাকিবের কোচ, সেও আমার রুমমেট ছিল বিকেএসপিতে। তুষারকান্তি হাওলাদার হকি থেকে ফার্স্ট হয়েছে, আমরা বিকেএসপির ছেলেরা হয়েছি। নেভি থেকে এক ভাইও ভালো রেজাল্ট করেছিলেন, আমার নামটা মনে নেই, ভালো ফুটবল খেলতেন তিনিও ভালো রেজাল্ট করেছিলেন। তো এইখান থেকে পাতিয়ালাতে আমার খুব কষ্ট হয়েছে, কারণ আমি ইংরেজিতে কোর্সটা ছিল, আমি হিন্দি বুঝি না, ওরা একবার ইংরেজি বলে, 3 বার হিন্দি বলে। তখন আমার ওইখান স্পোর্টসের বই থেকে ইংরেজি শিখা, কারণ ইংরেজিটা অনেক সহজ ভাষায় লেখা হয়, এবং ওইখান থেকে আমি চেষ্টা করেছি সময়টাকে কাজে লাগানোর জন্য, যে 1 বছরের কোর্স, আমাকে একটা ভালো রেজাল্ট করতে হবে, এবং ফার্স্ট হওয়ার একটা টার্গেট আমি কিন্তু নিয়েছিলাম। যখন আমি 3 মাসে অ্যাসেসমেন্ট করলাম যে আমি প্রফেশনাল, আমি সিনিয়র, আমি ওদের থেকে ভালো জানি, আমি একটা ন্যাশনাল ইনস্টিটিউট বিকেএসপির ছাত্র ছিলাম, সো আমি একটা ভালো জায়গাতে পড়াশোনা করছি, কিন্তু ওদের ছাত্রগুলো কি, ওরা এমপিএড বিপিএড যারা করে ওই কোর্সে স্পোর্টস সায়েন্সের সাবজেক্টগুলো ওরা শেষ করে এখানে আসে, ওদের জন্য নতুন, আর আমাদের জন্য নতুন, ওদের কিন্তু পুরাতন জিনিস পড়ছে আবার। সো এই জায়গায় অ্যাডভান্টেজ ওদের ছিল প্যাডাগজিক্যাল, আমি প্র্যাকটিক্যাল প্যাডাগজিক্যাল মিলে দুইটা মিলে ওভারকাম করে ফেলেছিলাম। এরপর এই কোর্সটা করার কারণে এখন আমার এফসি, এ লাইসেন্স, বি লাইসেন্স, সি লাইসেন্স, প্রো লাইসেন্স, এগুলো আমার কাছে জাস্ট লাইক এ পান্তা ভাতের মতো মনে হয়। প্রত্যেকটা কোর্সে শিখার বিষয় আছে, কিন্তু শিখার মিনস অ্যান্ড মেথডটা জানা থাকলে সহজ হয়ে যায়। যেহেতু আমি ফান্ডামেন্টাল বেসমেন্টটা আমার ভালো, সুতরাং আমার খুব একটা কষ্ট হয় না। এখন এসি লাইসেন্স, বি লাইসেন্স, এ লাইসেন্স বা ফিফা রিফ্রেশার্স কোর্স, প্রো লাইসেন্স, যেখানেই হোক আমি এই ফুটবলের যে টেকনিক্যাল জিনিস নিয়ে কথা বলে আমি খুব সহজে সাবলীল ভাবে বিষয়গুলো বলতে পারি, বিকজ এগুলো সব আমার ব্রেনের মধ্যেই আছে। আর আরেকটা জিনিসও আছে, আমি কমেন্ট্রির জন্য কোচিং চর্চা করি, শুধু কোচিং এর জন্য না। আমি ক্লাবে, ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের ট্রেনার ছিলাম সিনিয়র টিমের, যখন প্রথম বি লিগ, প্রফেশনাল লিগ তৈরি হয়, শুরু হয়েছিল 2006 সালে, আমরা রানার্স আপ হয়েছিলাম। আমি জুনিয়র টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলাম, আমার অনেক প্লেয়ার এখন ন্যাশনাল টিমের খেলোয়াড়। সো আমার কাছে বিষয়গুলো এখন অনেকটা সোজা, বাট সোজা বলতে এই না, আমি প্রতিদিনই এটাকে আপ টু ডেট করি। কেন করি? আমি যদি মনে করি আমি সব জানি, আমার কিন্তু হবে না, জং পড়ে যাবে। যেমন বাংলাদেশ 9 গোল দিত মালদ্বীপকে, এখন মালদ্বীপ হারিয়ে ফেলে, কারণটা কি? বাংলাদেশ থেমে আসছে ওই একই জায়গায়, বাংলাদেশ কিন্তু পিছিয়ে যায়নি পারফরমেন্স কিন্তু বাংলাদেশে একটু, কিন্তু ওদের উন্নতি, বাংলাদেশের উন্নতির গ্রাফ আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে, ওদের গ্রাফটা অনেক উপরে উঠে গিয়েছে, আমরা ওই জায়গায় দাঁড়িয়ে আছি। দ্যাটস ওয়াই ওরা উঠেছে। বাংলাদেশের খেলার মান বেড়েছে, ইন্ডিভিজুয়াল খেলোয়াড়ের মান বাড়েনি, কিন্তু টিম টোটালের খেলাটা, কিন্তু টিম বাংলাদেশের খেলার মান বেড়েছে, ইন্ডিভিজুয়ালের খেলা বাড়েনি, কিন্তু যতটুকু বেড়েছে সেটা মালদ্বীপের তুলনায় কম, মালদ্বীপের উন্নতিটা অনেক বেশি, সেই জায়গায় বাংলাদেশকে কাজ করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। আসলে আলফাজউদ্দিন স্যারকে আরেকদিন আমন্ত্রণ জানাবো। আসলে আপনার সাথে আরো অনেক গল্প করার ইচ্ছে। তো স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে। আশা করি স্যার তিনি তার সময় মতো একটি সুযোগ বা সময় দিবে আমাকে, তাকে নিয়ে গল্প করবো, সেদিন আপনাকে আমন্ত্রণ জানাবো, সাথে আরো একজন প্রিয় ধারাভাষ্যকেও জানাবো। সে আশা প্রত্যাশা করবো স্যারের প্রতি। স্যার, এই যে বাংলাদেশের ফুটবল কিংবা ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন,
টেনিস টেবিল, বিভিন্ন খেলা আপনি ধারাবিবরণী দিয়ে থাকেন। তো এই যে দেশের হয়ে দেশের জয় পরাজয়ের কথাগুলো দর্শকদের কর্ণপোহরে পৌঁছে দেওয়ার আনন্দ কতটুকু এজ এ কমেন্টেটর হিসেবে আপনার? দেখেন, আহ ব্যক্তিগত অনুভূতি যখন বাংলাদেশ জিতে এটা তুঙ্গে থাকে, এটা তো আসলে ভাষায় প্রকাশ নাই। আমার দেশের ছেলেরা খেলছে লাল সবুজের পতাকা, তা নিয়ে সাফল্য অর্জন করছে, এটা তো আসলে অনেক জিনিস। আবার যখন আমার ছেলেরা হেরে যায় বাইরের কারোর কাছে বড় মঞ্চে, আমার বুক ব্যথিত হয় কিন্তু কণ্ঠ হাস্যোজ্জ্বল রাখি, কারণ তখন আমি পাবলিক ফিগার। পাবলিককে আমি এক্সপ্রেশনটা আমি ইমোশনাল হই না, প্রফেশনালিজম বজায় রাখতে চেষ্টা করি। যখন আমি আলফাজ ভাই বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনাল ম্যাচ কমেন্ট্রি করছিলাম, আমি তখন মাইক্রোফোনটা আমার সাথে ছিল। লাস্ট এডিশনাল টাইমের লাস্ট 3 মিনিটের 1 মিনিট খেলা, যখন ফায়াজ একটা বাঁকানো ক্রস করলো ডান পাশ থেকে, আমি তখনই ক্রসের সাথে সাথে বলছি কিন্তু গোল। কেন বলেছি আগেই গোল? এই গোলটা আনন্দে বলি নাই। 2-2 গোলে বাংলাদেশ 2 গোলে পিছিয়ে ছিল ফার্স্ট হাফে, দ্বিতীয় হাফে আসলো বাংলাদেশ ডিফারেন্ট বাংলাদেশ, এটা উজ্জীবিত বাংলাদেশ। 2 গোলে পিছিয়ে থাকা উজ্জীবিত বাংলাদেশ, এই ধরনের চেহারা সচরাচর দেখা যায় না। বডি ল্যাঙ্গুয়েজ পজিটিভ, এবং উইদিন শর্ট টাইম বাংলাদেশের নাসির গোল করে খেলাটাকে 2-2 নিয়ে আসলো। অ্যাডেড টাইমে আমরা ঠিক মনে করেন যে বিশ্বকাপে আর্জেন্টাইনরা হেরে গেল জার্মানদের সাথে, গোয়েটা গোল করলো শেষ দিকে, বাঁ দিক থেকে ক্রস হলো, চেস্টে নিয়ে টোকা দিয়ে গোল করলো। সেই জিনিসটা কি জানেন? ল্যাক অফ কনসেন্ট্রেশন। এবং বাংলাদেশেরও একই হয়েছিল, গোলরক্ষকের ভুল ছিল। আমি দেখলাম যখন ক্রস হলো এবং ওই রিদমের সাথে ফলশ্রুতিতে স্ট্রাইকারের রিদম, পারফেক্ট রিদম আছে, বাংলাদেশের ডিফেন্সের মধ্যে ভুল বোঝাবুঝি ঘটে গেল। দুজনই কেন যেন তাকে একটা স্পেস দিল, এবং গোলরক্ষক না বেরিয়ে আসলো না দাঁড়িয়ে থাকতো তার গোল লাইনে। দুটোর একটা কাজ করতে, গোল লাইন থাকলো লাভ দিয়ে যেত, লম্বা গোলরক্ষক ছিল সোহেল, ও কিন্তু ফিস্ট করতে পারতো, বা একটু যদি বার ধরিয়ে ঝুলে থাকতো তো তার হাতে লাগতো, ঠেকাতে পারতো, রক্ষা করতে পারতো। সেটা না, সেগুলো কি হাফ হার্টেড হয়ে গেল। সেগুলো আমি দেখছি সে এসে দাঁড়িয়ে গিয়েছে ডিফেন্সের মধ্যে, কিছুটা মনে হয় ও যাবে নাকি আমি যাব, দ্বিধাদ্বন্দ্ব। আর আরামসে ফলশ্রুতে থাকা স্ট্রাইকারের ওই যে হাইটের বল একটা ক্রস হচ্ছে, তার সাথে সে যে ভার্টিক্যাল জাম্প করলো, মিলে গেল, একটা সিনক্রোনাইজটা তার পক্ষে। আমি তখন নেট হওয়ার আগে বলেছিলাম গোল, এবং গোল আপনি এখনো যদি ইন্টারনেটে চ্যানেল 9-এ সার্চ করেন বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনাল, দেখতে পারবেন গোলের আগে আমি শব্দ উচ্চারণ করেছি গোল, বিকজ সিকোয়েন্স বলছে, অ্যাপ্রোচ বলছে যে যেইভাবে এই সিকোয়েন্স তৈরি হয়েছে এটাতে গোল হওয়ারই কথা, এবং সেটাই ফায়াজ গোল করেছিলেন তখন হেড করে, অসাধারণ একটা গোল। আমি কিন্তু তখন কেঁদে দেইনি, আমার হৃদয় কিন্তু ভেঙে গিয়েছে। শেষ মিনিটে গোল খাচ্ছে বাংলাদেশ, হেরে যাচ্ছে, প্রথমবারের মতো বঙ্গবন্ধু গোল্ড কাপের ট্রফিটা ধরার সুযোগ তৈরি হলো, সেটা হাতছাড়া হয়ে গেল। কতটা কষ্টে আছে বাঙালি হিসাবে। বাট আমি যখন কমেন্টেটর ইন্টারন্যাশনাল ম্যাচ, তখন কিন্তু এক্সপ্রেশনটা আমি ওই উজ্জীবিত, আমি তখন কিন্তু অনেক জোরে বলে গিয়েছি। আপনারা যদি রেকর্ড ইউটিউবে আছে শুনলে আপনারা বুঝতে পারবেন, আমি কিন্তু ক্ষান্ত হইনি বা আমি মর্মাহত হইনি, আমার হৃদয় ভেঙে গেছে। এটা আপনাকে সংযমী, এটা একটা প্রফেশনালিজম, এই জিনিসটা আনতে হবে যদি আপনি পারফেক্ট ধারাভাষ্যকার হতে চান। রাইট, ডেফিনেটলি। অসংখ্য ধন্যবাদ স্যার। আসলে স্যার সময় একেবারে শেষ দিকে, আর দুটি প্রশ্ন রাখবো আপনার নিকট, এবং এরপর আরেকটি রাউন্ড রয়েছে, হিট উইকেট রাউন্ড, সেটা দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। তো ধারাবিবরণী করার সময় স্যার কোনো সুখকর স্মৃতি বা কোনো মজার ঘটনা একেবারে অল্প সময়ে 2 মিনিটের মধ্যে প্লিজ। সুখকর স্মৃতিগুলো হলো যখন এই বড় বড় লিজেন্ডদের সাথে এক কমেন্ট্রি বক্সে বসে কথা বলি, এবং কথা বলার পর একটি জিনিস হলো যখন বড়দের কাছ থেকে প্রশংসা শুনি, তখন তো ভালো লাগে। হ্যাঁ, তখন আলফাজ ভাই আমাকে অনেক প্রশংসা করে, এইটা কি ইন্সপায়ার করে আমাকে, আমি যেন আরো ভালো করি, ওনাদের পরে যেন আরেকটা প্রজন্ম সঠিকভাবে তৈরি হয়ে থাকে, ধারাভাষ্যের পাইপ লাইনটা যেন ঠিক থাকে। যেমন আমরা চাই কি আমাদের পরে যারা আসছে, অনেক ছেলে কিন্তু কোয়ালিটিফুল, তারা যদি পরিচর্যাটা পারফেক্টলি করে তারাও কিন্তু টিকে যাবে, ভালো করবে। হ্যাঁ, তো এই জায়গাটাতে আমরাও তাদের ইন্সপায়ার করবো। আলফাজ ভাই ইন্সপায়ার করে। আমার সবচেয়ে বড় জিনিস, আমি যখন আলফাজ ভাই, খুদাবৎ স্মিদা ভাই, মঞ্জুর হাসান মিন্টু ভাই, ডক্টর সাইদুর রহমান চৌধুরী, জাফরুল্লাহ শারাফত ভাইদের সাথে একসাথে বসে কমেন্ট্রি করেছি, এটা আমার জন্য আনন্দ। যখন আমি বাংলাদেশ রেডিওর স্বপ্ন আমার প্রতিফলিত হয় বাস্তবে, যে আমি সত্যি রেডিওর মাইক্রোফোনে কথা বলছি, সত্যি টেলিভিশনের মাইক্রোফোনে, বাংলাদেশ টেলিভিশনের মাইক্রোফোনে কথা বলছি, ওইটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এবং আরেকটা জিনিস আমার স্মৃতির কথা বলতে হবে,
কমেন্ট্রি জগতে খুব ভালো লেগেছে। আমি যখন নিউজিল্যান্ডে কমেন্ট্রি করতে গিয়েছিলাম ব্লাড সিরিজে, আমরা দুজন কমেন্টেটর ছিলাম। এটা কষ্টকর বিষয়, একটা সিরিজ করতে গেলে কখনো দুজন পাঠানো উচিত না, ন্যূনতম 4 জন কমেন্টেটর পাঠানো উচিত। এবং যার ফলে হলো কি আমার গলাটা বসে গেল হঠাৎ করে, বিকজ ওয়েদার পরিবর্তন, নতুন এনভায়রনমেন্টের সাথে খাপ খামে একেবারে বসে গেল, আমি কথা বলতে পারছি না। তখন আমার টিমের যিনি লিডার ছিলেন তার যে আন্তরিকতা দেখেছি আমার জন্য, ইরফান সাহেব বাংলাদেশ বেতারের ডিরেক্টর, ইরফান ভাইয়ের যে আন্তরিকতা আমার জন্য দেখেছি আমি, আমাকে জড়িয়ে ধরলো, তুই আর কথা বলবি না সালাউদ্দিন। আমি যেহেতু ছোট আমাকে খুব আদর করে উনি, আমাকে মাফলার পেছে 2 দিন কথা বলতে দেয়নি। ফরচুনেটলি আমরা 2 দিন একটা গ্যাপ পেয়েছিলাম, 3 দিনের একটা গ্যাপ ছিল। সো ওই গ্যাপের কারণে আমার কণ্ঠটা আবার ঠিক হয়ে আসে। উনি বলে তুই যদি শেষ তাহলে কিন্তু কমেন্টটি শেষ, কারণ সাইদুর রহমান ভাই একা এত বড় ম্যাচ কিভাবে টানবে, সম্ভব না। আমি একা হলে আমিও পারতাম না। তো আর আমি যেহেতু অনেক কিছু তৈরি করে রাখি আগের থেকে, ইনফরমেশন গুলো অনেক বেশি করে তৈরি করে রাখি, সুতরাং অনেক শ্রোতাও সেটা চায়, সে শ্রোতাও একটা স্পেসই চায় যে একটা মশলা যদি ভালো হয়, তরকারির স্বাদটা ভালো লাগে, গন্ধটা ভালো লাগে, একটা সময় নষ্ট করবে কিছু তো আলাদা ব্যতিক্রম কিছু যখন আপনার কাছে পাবে তখন আপনার সেটে বসে থাকবে মানুষ। সেটা ইরফান ভাই করেছে। ওই জিনিসটা আমার কাছে যে একটা মানুষ, বাংলাদেশ বেতারের নবম বিসিএস ব্যাচের কর্মকর্তা, উনি আমাকে কিভাবে যে আদর আপ্যায়ন করেছে আমার গলাটাকে যত্ন করে ঠিক করার জন্য, আই স্যালুট হিম, আই গ্রেটফুল টু হিম। আমার খুব ভালো লেগেছিল নিউজিল্যান্ডে তার ওই বিহেভটা। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। আপনাকে কিন্তু অনেকেই এখন শুনছেন। আরেকটা গল্প করি, নিউজিল্যান্ডের একটা গল্প মধুর আছে, আলফাজ ভাই যদি থাকে শুনবেন। নিউজিল্যান্ডে আমি তো একটু সব জায়গায় একটু ক্যাজুয়াল ড্রেস থাকি, যেমন ট্রাকস্যুট ট্রাউজারটা বেশি পরি, একটু গেঞ্জি বা টি শার্ট এগুলো বেশি পরি। তো যখন আমি ছোটখাটো মানুষ, কালো মানুষ, তো তখন আমরা যেসব বাঙালি কমিউনিটির সাথে আমাদের একটা যোগাযোগ ছিল, সুন্দর ভালো যোগাযোগ ছিল। তা প্রথমে ওনারা তো ছোট মাটো বাংলাদেশ টিম আসছে, উনি বাংলাদেশ বেতারের ডিরেক্টর, বাট আমি একটা ইউনিভার্সিটিতে জব, এটা তো জানে যে কমেন্টেটর। আমি চুপচাপ খালি তাদের মাটিটা তো কার্পেট মনে হচ্ছে, আমি একটু বসতেছি মাঠের মধ্যে, চেষ্টা করতেছি নিউজিল্যান্ডের, বাড়িতে না বসে মাঠে যে বসে, আমার কাছে ওইটা বেশি ভালো লাগছে। দেশটা কার্পেট করা, মনে ঘাসটা কেমন ভাবে কেটে রাখা হয়, কার্পেট করা। তো প্রথম দিন যতটুকু আমার সাথে কথা বলেছে আমি কিছু বলি না, আমি যতটুকু ডিস্টেন্স বজায় রেখে যতটুকু মেশা দরকার আমি ততটুকু আমিও ওইভাবেই কথা বলেছি। বাট আমি যখন ক্যাস্টারে কথা বললাম, ওনারা সব বাংলাদেশ বেতারের অ্যাপসে কথা শুনলো, আসার পর ডিফারেন্ট হয়ে গেল। সবাই এসে আমার সাথে মারাত্মক ভাবে আপনার তারা বললো, আপনি সালাউদ্দিন ভাই এটা তো আসলে আনবিলিভেবল, আপনি এইভাবে কথা বলেন, এটা তো আমাদের বিশ্বাস হয়নি, আপনাকে দেখে মনে হয়নি, আসলে মানুষকে দেখে বোঝা যায় না। ওনারা আমাকে খুব প্রশংসা করলো যে আসলে আনবিলিভেবল, আপনাকে দেখে ভাবিনি আপনি এভাবে কথা বলতে পারেন। আমি যখন ডিএচএল বাংলাদেশের কোচ, ওনারা জানতো না আমি কমেন্টেটর, বাট যখন রেডিওতে শুনে তখন ওরা বলে কি, আপনি এই লোকটাই এত কথা বলেন, এই জিনিসটা তো আমরা এটা কল্পনা করতে, মাঠের আপনি স্যার আর ওইখানকার জিনিসটা তো একেবারে ডিফারেন্ট, একেবারে পার্থক্য। তো এই নিউজিল্যান্ডের জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছিল। আমাকে প্রথম দিন একটু কম কথা, কিন্তু যখন আমার ম্যাচ কমেন্ট্রি শেষের পর তারা শোনার পরে আমার সাথে তারা অনেক কথা বলছে, অনেক কিছু করছে, সবার সাথে একটা ভালো সম্পর্ক, ওইটা আমার কাছে একটা ভালো অনুপ্রেরণা ছিল এবং একটা ভালো লেগেছিল আমার কাছে। জি, সত্যি স্যার, এটা কিন্তু আমাদের সকলের মানতে হবে। যদি আপনি একটু কথা খুব দ্রুত বলেন তবে নির্ভুল এবং সত্যি চমৎকার অঙ্গভঙ্গি, বচনভঙ্গি, শব্দচয়ন, সত্যি এটা অসাধারণ। শুধু আমি না, এটা আমাদের দর্শকদের যে সারা সেটাতে আপনি বুঝতে পারেন। তো এটা সত্যি আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর শ্রুতিমধুর কণ্ঠ দিয়ে আমাদের খেলাধুলা রয়েছে সেই খেলার খবরগুলো কর্ণপূর প্রস্তুত দেওয়ার জন্য আমরা যারা ধারাভাষ্যকার রয়েছি এবং দর্শক শ্রোতা যারা রয়েছি তাদের পক্ষ থেকে। তো স্যার, আপনারা যারা ধারাভাষ্যকার রয়েছেন, বর্তমানে ধারা বিবরণী করে যাচ্ছেন এবং যারা করবো আমরা ভবিষ্যতে, আপনি কি মনে করেন যে যারা বর্তমানে রয়েছেন, যেমন আপনি রয়েছেন, শামসুল ইসলাম রয়েছেন, বুরহান স্যার রয়েছেন, কামরুজ্জামান রয়েছেন, পলাশ খান, কাজল সরকার, যারাই রয়েছেন তাদেরকে আরো ভালো করা দরকার, এবং যারা আসছি আমরা বা যারা আসবো তাদের কি করা দরকার ধারা বিবরণীর জন্য প্লিজ। দেখেন, একটি কথা নরমাল একটি মনে রাখেন, যদি আলফাজউদ্দিন আহমেদ 70 ঊর্ধ্ব বয়স্ক একজন কিংবদন্তি ধারাভাষ্যকার যদি ম্যাচের প্রস্তুতি নিয়ে ম্যাচে আসেন আজও, তাহলে আপনার আর আমার কি করণীয় উচিত? নর্মাল সেন্স থেকে বুঝে নেন যে প্রতিদিন নতুন করে শিখার একটা অভ্যাস থাকতে হবে। পলাশ খান, কামরুজ্জামান, আরেকজনের নাম বাদ হয়ে যায়, জামিলুর রহমানও ভালো কমেন্ট্রি করছে, আমাদের ফারুকুজ্জামান ভালো কমেন্ট্রি করছে,
ফারুকুজ্জামান ভালো কমেন্ট্রি করছে, এডুকেটেড ছেলে, একটা বিশ্ববিদ্যালয়ের কলেজের সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং মানুষ হিসেবে সে যথেষ্ট ভালো। এবং আমাদের চঞ্চলও ভালো কথা বলে, চঞ্চলও ভালো কমেন্ট্রি করে, তারপরে কাজল সরকার ভালো কমেন্ট্রি করে, এগুলো বলতে হবে। তো যেখানে আলফাজ ভাই প্রতিদিন নতুন করে সেজে আসে, সেখানে আমার আর আপনার ব্যাকডেটের চিন্তা নিয়ে যদি কমিউনিটি সেটে আসে আমরা টিকতে পারবো না। তো নতুন করে প্রতিদিনই আমাদের ইমপ্রুভমেন্টের বহুত জায়গা আছে, অনেক জায়গা আছে, নতুন প্রতিদিন তথ্য তৈরি হচ্ছে। প্রথম দেখেন আপনি নেটগুলো ঘাটবেন, নেটের ফরমেশন প্রত্যেকদিন তৈরি হয়, এক একদিন 7 সপ্তাহ পর 2 সপ্তাহ পর চেঞ্জ হয়ে যাচ্ছে, মডেল চেঞ্জ হচ্ছে। আপনার একই কথা কিভাবে শুনবে? ভেরিয়েশন আনতে হবে, একটা আপনার মডুলেশন আনতে হবে, কথার ভেরিয়েশন আনতে হবে, শব্দর নতুন নতুন শব্দ আপনার চয়ন করতে হবে, তাহলে তো শুনবে না। নতুন নতুন রুলস পরিবর্তন হচ্ছে, আপডেট করতে হবে, তখন আপনাকে শুনবেন। সো যতদিন পর্যন্ত আপনার নতুন করে শিখার একটা প্রেরণা থাকবে, একটা তাগিদ থাকবে আপনার মধ্যে, ততদিন আপনি কমেন্ট্রি করতে পারবেন। যখনই ভাববেন আমার শিক্ষা শেষ, আমি কিং, তাহলে কিংরা কই হয়? ঘরে চলে যায়, তাদেরকে আর স্টেজে আসা যায় না, এটা মনে রাখবেন। সো শিক্ষার ইচ্ছাটা যতদিন থাকবে ততদিন আপনি স্টেজে টিকে থাকতে পারবেন। সো এইখান থেকে সরে আসতে পারবে না। যেখানে কাজল সরকার বলেন, শামসুল ইসলাম বলেন, জামিলুর রহমান বলেন, ফারুকুজ্জামান বলেন, কামরুজ্জামান বলেন, চঞ্চল বলেন, সকলকে শিখতে হবে প্রতিনিয়ত। জি, অসংখ্য ধন্যবাদ। সত্যি চমৎকার বলেছেন। তো প্রিয় দর্শক শ্রোতা যারা যুক্ত রয়েছেন, অধীর আগ্রহে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত শুনছেন স্যারকে, আশা করি চমৎকার একটি আড্ডা, চমৎকার গঠনমূলক এবং উপদেশমূলক তথ্যমূলক কথাগুলো আমরা শুনলাম, যা আমাদের শ্রোতাদের জন্য উপকার এবং যারা আপকামিং ধারাভাষ্যকার রয়েছে তাদের জন্য আশা করি অনেক অনেক বেশি কাজে লাগবে, ভালো লাগবে। তো প্রিয় দর্শক শ্রোতা, শেষ একটি রাউন্ড রয়েছে, হিট উইকেট রাউন্ড। সেই রাউন্ডটি দিয়ে আমরা অনুষ্ঠানটি শেষ করব। আসলে অনেক গল্প করার ইচ্ছে ছিল, প্রশ্ন ছিল, সেটা আসলে সম্ভব নয়। আরো একদিন আমন্ত্রণ জানাবো, সেদিন স্যারের কাছ থেকে আর অনেক তথ্য শুনবো, গল্প শুনবো এবং মজার মজার সুখকর স্মৃতি হোক, সেটা হোক, সব মিলিয়ে চমৎকার আরেকটি আড্ডা দেবো, সে আশা প্রত্যাশা স্যারের প্রতি রইলো এবং অগ্রিম আমন্ত্রণ রইলো আরো একদিন। তো স্যার আসলে হিট উইকেট রাউন্ড দিয়ে শেষ করবো। তো দর্শক, বি রেডি ফর দা হিট উইকেট রাউন্ড। সেখানে 10টি কোয়েশ্চেন থাকবে, স্যার অল্প সময়ের মধ্যে সেই কোয়েশ্চেনের উত্তরগুলো দিবে, আশা করি সকলের ভালো লাগবে। তো স্যার, আপনি কি রেডি স্যার হিট উইকেট রাউন্ডের জন্য, প্লিজ? হ্যাঁ, বলেন বলেন। তো স্যার আসলে এই রাউন্ডটা সকলের জন্য রেখে থাকি, এই 10টি প্রশ্নের মধ্য দিয়ে শেষ করবো এবং শেষ দিকে করোনার থেকে বাঁচার যে একটি উপদেশ, সেই উপদেশ এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে আপনি বিদায় নেবেন, সাথে আমিও বিদায় নেব। তো স্যার আসলে কিছু প্রশ্ন থেকেই যায় সব সময়, যদি এই প্রশ্নগুলো আমরা সচরাচর উত্তর পেয়ে থাকি, এরপরে অনেক সময় ভুল হয়ে যায় বা শেখার তো শেষ নেই। আপনার মতো করে বলি যে আলফাজউদ্দিন স্যার যেহেতু এখনো শিখছেন, তাহলে আমাদের শিখতে হবে প্রতিনিয়ত, দর্শক যাতে কিছু শিখতে পারে, সেই উদ্দেশ্যে আমার এই রাউন্ডটা রাখা। তো আমার প্রথম প্রশ্ন হলো আপনার নিকট, রান নেওয়ার সময় দুজন ব্যাটসম্যান, তো 1 রান হোক 2 রান হোক, যখন পিচের মাঝখান দিয়ে বা সাইড দিয়ে দৌড়াদৌড়ি করেন, তখন একজন ফিল্ডার কিন্তু বলটা থ্রো করেন, স্টাম্প, নন স্ট্যান্ড হোক বা স্ট্রাইকিং প্রান্তে হোক, সেই স্টাম্পটা ভাঙার জন্য। তো সেই সময় যদি কোনো ব্যাটসম্যান ইচ্ছাকৃতভাবে সেই বলটাকে প্রতিহত করে, সেটা আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে বা আম্পায়ারের দৃষ্টিকোণ থেকে আউট বলে আমরা গণ্য করা হয়, বাট সেই আউটটা কি আউট? এটি আসলে কি অবস্ট্রাকশন হতেই পারে, যদি ফিল্ডাররা আবেদন করে সেই ক্ষেত্রে আম্পায়ার সিদ্ধান্ত দিবেন, আবেদন যদি না করে দেবেন না। আর যদি ফিল্ডাররা আবেদন করেন তাহলে অবস্ট্রাকশন ইন দ্য ফিল্ড আউট হয়ে যাবে, যেহেতু ব্যাটসম্যান ইচ্ছাকৃতভাবে বলকে ফিল্ডারদেরকে তার কাজ করার জন্য বাধা দিয়েছে, অবস্ট্রাকশন ইন দ্য ফিল্ড আউট হয়ে যাবেন। ব্যাটসম্যান যদি ফিল্ডাররা আবেদন করে আম্পায়ারের কাছে আউটের জন্য, আম্পায়ারের চিন্তায় যদি মনে হয় যে ব্যাটসম্যান ইচ্ছাকৃতভাবে বলকে বাধা দিয়েছেন, যদি বলটি ফিল্ডার ধরতে পারতেন, রান আউট করতে পারতেন, সেই ক্ষেত্রে আবেদন করলে ব্যাটসম্যানকে অবস্ট্রাকশন ইন দ্য ফিল্ডের যে আবেদনের নিয়ম আছে সেই ফাঁদে ফেলে আউট দিয়ে দিবেন। জি, অসংখ্য ধন্যবাদ, চমৎকার অ্যান্সার। সেকেন্ড কোশ্চেন, ওভার দ্য উইকেট এন্ড রাউন্ড দ্য উইকেট কাকে বলে? এটা আসলে অনেকে মিস করে থাকেন, এটা অত্যন্ত সিম্পল জিনিস। মনে করবেন আপনি বল করছেন, আপনি রাইট আর্ম পেস বোলার। তো রাইট আর্ম পেস বোলার, যখন একজন আম্পায়ার দাঁড়িয়ে আছেন, আম্পায়ারের বাম হাত কোন দিকে? তো বাম হাতের দিক সাইড থেকে যখন আপনি পাপিন ক্রিজে বল করবেন, সেটাকে ওভার দ্য উইকেট বলা হয়। ডানহাতি পেস বোলার অর ডানহাতি স্পিন বোলার। আর যখন আম্পায়ারের ডান দিক থেকে আপনি বল করবেন, তখন রাউন্ড দ্য উইকেট বলা হয়। যদি ডানহাতি একজন বোলার আম্পায়ারের বাঁ দিক থেকে ওভার দ্য উইকেট হয়, বাঁহাতি বলারের জন্য এই ওভার দ্য উইকেটটা, আম্পায়ারের বাঁ দিকটা হবে রাউন্ড দ্য উইকেট, ডান দিকটা হবে ওভার দ্য উইকেট। জাস্ট
যেটা বাঁহাতি বোলারের জন্য ওভার দ্য উইকেট, আম্পায়ারের ডানহাতি বোলারের জন্য আম্পায়ারের বাম দিকের হাতের বা পপিং ক্রিজটা ওভার দ্য উইকেট, ঠিক সেটাই রাউন্ড দ্য উইকেট হবে বাঁহাতি বোলারের জন্য। আর যেটা আম্পায়ারের ডান দিকে একজন ডানহাতি বোলারের জন্য রাউন্ড দ্য উইকেট, সেটা বাঁহাতি বোলারের জন্য ওভার দ্য উইকেট হবে। জি, চমৎকার উত্তর। যাচ্ছি স্যার তৃতীয় কোশ্চেনে। সেটা হলো ক্রিকেট খেলাটি আসলে মোট কয়টি আইন কানুনের উপর পরিচালিত হয়ে থাকে? এটা 42টি ল আছে এখানে, 42টি ল এর অনেক অনুচ্ছেদ আছে, সেই অনুচ্ছেদ গুলো মিলে একজন আম্পায়ার এগুলো এই ম্যাচটাকে পরিচালনা করে থাকেন। জি, অসংখ্য ধন্যবাদ। ক্রিকেট খেলা আসলে ঠিক কত সালে এবং কোন দেশ থেকে শুরু হয়? এটা আসলে ক্রিকেট খেলাটা যদিও ফ্রান্স দাবি করেন 1300 সালে তারা ক্রিকেট খেলেছে, কিন্তু মোটামুটি ধরে নেওয়া হয় এটা দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে, যেটা সাসেক্স জায়গা রয়েছে, সেখানে ঠিক 15 জানুয়ারি 1597 সালে শুরু হয়, যেটা বর্তমান যে ক্যালেন্ডার রয়েছে সেটার সাথে 98 সাল হয়ে যাবে। বর্তমানে যেভাবে আমরা পরিগণনা করি ক্যালেন্ডারটিকে, যদি সেই হিসাব করি তাহলে 98 সাল হবে। এটা দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের সাসেক্স অঞ্চলে শুরু হয় প্রথম ক্রিকেটটা। তবে ফ্রান্স তো দাবি করে 1300 সালে ফ্রান্সের প্রথম ক্রিকেট শুরু হয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। ফুটবলে অনেকগুলো পাস রয়েছে, আসলে সবগুলো পাসের নিয়ম কানুন বা অর্থ এই মুহূর্তে জানা সম্ভব না। তো সেখান থেকে একটি চমৎকার পাস, স্কোয়ার পাসটা সচরাচর দিয়ে থাকে বা আমরা শুনে থাকি। তো অনেকেই প্রশ্ন করেছেন বা আমাকে বলেছেন এই প্রশ্ন রাখতে, যে স্কোয়ার পাস, ফুটবলে যে স্কোয়ার পাস সেটা আসলে কি? দেখুন, স্কোয়ার পাস হলো এমন একটা জিনিস, মাঠে যেটা লম্বা 500 লাইন, টাচ লাইন বলি আমরা টার্মিনোলজির পরিভাষায়, সেই লাইনটাকে আমরা দীর্ঘ লাইন, যেটাকে বলা হয় আমরা এটাকে লং লাইন, আর একটা হলো ওয়াইড লাইন। তো আপনি মাঠের যে যখন আপনি মনে করেন বল পজিশনে রয়েছেন, আপনার কাছে বল, ঠিক ওই বিন্দু থেকে ওয়াইড দিকে যদি অ্যাক্সেস লাইন যেটাকে বলি আমরা, সেই হরিজেন্টালি অ্যাক্সেস যে লাইনটা আছে, সেই লাইনের ডানে বামে যখন আপনি বলটিকে পাস দিবেন, সেটাকে আমরা স্কোয়ার পাস বলি। ঠিক আমি যেখানে বল পেয়েছি, আমার ডানে বামে কোথায়? ওয়াইড, মাঠের ওয়াইডের দিকটা বিবেচনা করে, মাঠের লম্বা দিকটা, দৈর্ঘ্যের দিক বিবেচনা করে না, যেটা প্রস্থের দিক বিবেচনা করে আমার ডানে বামে যখন সোজা পাসটা দিব, সেটাকে স্কোয়ার পাস বলি। যদি আমার সামনে দিই সেটাকে ফরওয়ার্ড, পিছনে দিলে ব্যাক পাস, যদি আড়াআড়ি দিই এটাকে ডায়াগোনাল পাস বলা হয়। সবসময় মনে রাখবেন, বল পজিশনে থাকা খেলোয়াড়ের যেখানে দাঁড়িয়েছে তার অ্যাক্সেস লাইন, যে হরিজেন্টালি যে অ্যাক্সেস লাইন রয়েছে, তার ডানে বামে ওই খেলোয়াড়টির হাতের ডানে হাতের বামে যদি সোজাসুজি পাস দেওয়া হয়, সেটাকে স্কোয়ার পাস বলা হয়। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। অনেক সময় কমেন্টরি শুনে থাকি যে আসলে জটলা থেকে দুর্দান্ত কিক বা ফার পোস্টে দিয়ে গোল করার প্রচেষ্টা, বা গোল হয়ে গেল, নেটে গিয়ে বল জারালো। তো ফার পোস্ট এবং নিয়ার পোস্ট অনেক সময় আমরা গলিয়ে ফেলি। তো এর সঠিক ব্যাখ্যাটা কি? ফার পোস্ট কাকে বলে এবং নিয়ার পোস্ট কাকে বলে? ফার পোস্ট হলো, আমি এই আলোচনার মধ্যে বলেছি, আপনি গোলরক্ষক একটি পোস্টের উচ্চতা মাটি থেকে, যেটি আমরা আমাদের উপরে যে ক্রস বারটি আছে, ক্রসে যে বড় লোহার পাতটি থাকে, তার নিচে পর্যন্ত 8 ফিট এবং দৈর্ঘ্যে থাকে 24 ফিট, ইনসাইড টু ইনসাইড 24 ফিট। গোলরক্ষক মাঝখানে দাঁড়ায়, ধরেন গোলরক্ষক বাম দিকে চলে গেল আর বলটা মাঠের ডান প্রান্তে, তখন গোলরক্ষক অটোমেটিক্যালি বাঁ দিকে সরে যাবে। ওই গোলরক্ষকের কাছে যেই গোল পোস্টের অংশটুকুকে নিয়ার পোস্ট বলা হয়, আর ওই গোলরক্ষকের তখন দূরে দিকে যে জায়গাটুকু থাকে গোল পোস্টের বাকি, সেটাকে ফার পোস্ট বলা হয়। সুতরাং গোলরক্ষক একটা গোল পোস্টে যেই অংশে বেশিটা কভার করে থাকে, সেটাকে সেই গোলরক্ষকের নিয়ার পোস্ট বলা হয় এবং তার দূরের অংশটাকে ফার পোস্ট বলা হয়। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। ফুটবল ম্যাচটি পরিচালনা করতে মোট কতজন রেফারির প্রয়োজন হয়? একটা ফুটবল ম্যাচ পরিচালনা করতে আসলে মোট 4 জন রেফারি থাকে, তবে ম্যাচ কমিশনার সহ ধরলে 6 জন হয়, অ্যাসেসর ধরলে 7 জন হয়, অনেক টিম থাকে। তবে মূলত 4 জন রেফারি, 2 জন অ্যাসিস্ট্যান্ট রেফারি, একজন ফোর্থ অফিসিয়াল, একজন মূল রেফারি থাকেন। এই 4 জন থাকবে। তবে ম্যাচ কমিশনার একটা ভাইটাল রোল প্রতিটা ম্যাচে থাকেন। এই 5 জনকে থাকতে হবে ইন্টারন্যাশনাল ম্যাচে ন্যূনতম। জি স্যার, কমেন্ট্রি শব্দের আবেদনিক অর্থ কি? এটা আসলে কমেন্ট্রি যেটা শব্দ হলো ধারা বিবরণী। এটি নর্মাল, আপনি যদি মনে করেন অনেক সময় দেখেন আমরা মার্কেট থেকে ধারা বিবরণী দিচ্ছে, বাজারে কি হচ্ছে, রাস্তায় ট্রাফিক জ্যাম আছে, এটা এক ধরনের ধারা বিবরণী। আমরা যারা মাঠ থেকে খেলা সম্পর্কে বলে আমাদেরকে স্পোর্টস কমেন্টেটর বলা হয়। এটা একটা ধারা বিবরণী, একটা ঘটনার বর্ণনা।
জি, অসংখ্য ধন্যবাদ। একেবারে স্যার, শেষ কোশ্চেন। সালাউদ্দিন কেমন মানুষ হিসেবে? সাদা মনের মানুষ, জনপ্রিয় মানুষ, নাকি পরোপকারী মানুষ? আমি সালাউদ্দিন, আপনি, আসলে জি, আপনি কেমন? আহ, আমি আমি আসলে নিজেকে সবসময় আমি কেমন মানুষ এটার বিবেচনা করবে অন্য মানুষ। আমার আচার ব্যবহার, আমার কাজ কর্ম সবকিছু মিলে এটার বিবেচনা তো দর্শক শ্রোতা বা আমার বন্ধু, আমার পরিবারের সদস্য, আমার প্রতিবেশী, সমাজের লোক যাদের সাথে আমি মেলামেশা করি, ওনারা এটা বিবেচনা করবে আসলে আমি কেমন মানুষ। তবে আমি যেটা পছন্দ করি, আমি মানুষের সেবা করতে পছন্দ করি। অসংখ্য ধন্যবাদ স্যার। আসলে প্রশ্নটা এই জন্যই রাখা, কারণ আপনার নামের পাশে একটা খারাপ বাক্য দেওয়ার মতো মানুষ হয়তো বাংলাদেশে নেই বললেই চলে। তো আসলে আপনি একেবারে একজন সফল খেলোয়াড়, সফল কমেন্টেটর, সফল মানুষ, সফল পরিবারের একজন সদস্য। আহ, সব মিলে একদম চমৎকার মানুষ, সেটা প্রথম থেকে আলফাজউদ্দিন স্যার তো বলে এসেছিলেন, এবং নতুন করে বলার কিছু নেই। এবং আপনি খুবই একজন বাংলাদেশের গুরুত্বপূর্ণ মানুষ, এবং বর্তমানে খুব ব্যস্ত মানুষ। আপনার বিভিন্ন প্রোগ্রাম চলছে, সেটা আমি জানি। তো এই চলার মধ্য থেকেও একটু সময় বের করে আমার প্রোগ্রামে এসেছেন। তো সেজন্য আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা অফুরন্ত থাকবে, দোয়া থাকবে সারা জীবন। বেঁচে থাকবেন আমাদের মাঝে, বেঁচে থাকবেন কমেন্ট্রির মাঝে। সেই দোয়া প্রত্যাশা আপনার এবং আপনার পরিবারের জন্য। এবং শেষ দিকে স্যার, দর্শক যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে, এবং করোনা থেকে আসলে আমরা এই মুহূর্তে কিভাবে রক্ষা পেতে পারি, সে কথা বলে বিদায় নেবেন। তো সেই পর্যন্ত তার আগে আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমার এই অনুষ্ঠানে বা আমার কথার শব্দ চয়নে, উচ্চারণ ভঙ্গিতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটাই। হ্যাঁ, ওসমান, আর আমি সবচেয়ে প্রথমে বলতে চাই শেষ মুহূর্তে যে চমৎকার একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত করার জন্য আমি অনেক ধন্যবাদ ওসমানকে জানাচ্ছি আমি। এবং যে সকল দর্শকরা আমাদের সাথে ছিলেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আমি সবসময় বলি, আমরা যারা আর্টিস্ট, আমাদের দেবতা হলো আমাদের শ্রোতা, যারা আমাদের শুনেন। ওনারা যদি আমাদের না দেখেন, না শুনেন, আসলে আমরা কিছুই না, আমরা খুব সাধারণ মানুষ। আমরা একটা জিনিস কথা বলি, এই জন্য আমরা আহামরি কিছু না। আসলে আপনারা শুনেন বলেই আমাদের আলাদা একটা পরিচয় তৈরি হয়েছে। এবং আশা করি আপনারা আপনাদের সপ্রতিভ উপস্থিতির মাধ্যমে আমাদেরকে অনুপ্রাণিত করবেন ভালো কাজ করার জন্য, এবং এই ট্র্যাকে আরো দীর্ঘদিন সময় দেওয়ার জন্য। যদি আপনারা আমাদেরকে উৎসাহিত করেন, নিশ্চয়ই আমরা আপনাদের সাথে থাকবো এবং এই ট্র্যাকে থাকবো। আর না শুনলে তো থাকার কোনো প্রয়োজন নেই। তো আপনাদের ধৈর্য ধরে শুনছেন, আলফাজ ভাইয়ের মতো এত কিংবদন্তি একজন ধারাভাষ্যকার আমার কথা শুনছেন, আমার গ্রেটফুল, আমার প্লেজার। আমি অনেক শ্রদ্ধা জানাই। আমি বারবার বলছি, আলফাজ ভাই যদি বাংলা কমেন্ট্রি যদি বাদশাহ হয়, আমি তাহলে গোলাম মাত্র। এতটাই পার্থক্য আমার সাথে ওনার। ওনার স্নেহ, ওনার উৎসাহ, অনুপ্রেরণায় আজকে আমি বা আমরা অনেকেই ভালো করছি। যারা ভালো করছেন তারা অনেকেই ভালো করছেন। কামরুজ্জামান, চঞ্চল, ফারুকুজ্জামান, শামসুল ইসলাম, জামিলুর রহমান, কাজল সরকাররা ভালো করছে, পলাশ খান। সুতরাং আলফাজ ভাই আমাদের গুরু। সুপ্রিয় দর্শক, আরেকটি জিনিস কথা বলেছেন যে কোভিড-19 ইটস এ ভেরি জঘন্য একটি বাজে ডিজিজ, এবং এই ডিজিজটি মানুষের দ্বারা তৈরি হওয়া। মানুষকে মারার জন্য তৈরি করে নিজের ফাঁদে নিজে পড়েছে, এবং এই ফাঁদে এখন সারা পৃথিবী পড়ে গিয়েছে। সুতরাং এই কঠিন ডিজিজ থেকে বাঁচতে হলে আমাদেরকে সবসময় ঘরে থাকতে হবে, আমাদেরকে হাইজানিক পরিবেশ বজায় রাখতে হবে। তবে প্রয়োজনে আমাদের ঘর থেকে বের হতে হয়। তবে যারা ঘর থেকে বের হই, তারা সবসময় চেষ্টা করবেন, যারা ঘরে থাকেন পার্মানেন্টলি, তাদের থেকে একটু দূরে থাকতে। হ্যান্ড গ্লাস ব্যবহার করবেন, সানগ্লাস বা গগলস ব্যবহার করবেন, মাস্ক ম্যান্ডেটরি ব্যবহার করবেন, এবং স্যানিটাইজার ব্যবহার করবেন। একটু কিছু ধরার পর বা ঘরে আসলে পোশাকগুলোকে সরাসরি গরম পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন, এবং সাবান দিয়ে গোসল করে তারপর ফ্যামিলির সাথে কথা বলবেন। কারণ আপনার জীবাণুটি কোনো অবস্থাতে আপনার বাসায় যদি সংক্রামিত হয় কোনো একটি কিছুর মধ্যে, যেখান থেকে আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার পিতা মাতা, ভাই বোন ওইখান থেকে সংক্রামিত হয়ে বিপদ টেনে আনতে পারে, একটি মহা বিপদ সংকেত। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে, সতর্কতার সাথে জীবনকে বাঁচিয়ে রাখতে হবে, নিজেকে বাঁচাতে হবে, অপরকে বাঁচানোর জন্য হাইজানিক পরিবেশ বা সেই কাজটি করতে হবে, যেন আমার কারণে আরেকজন ইনফেক্টেড না হয়। আমরা কোনো কিছু যদি ধরি, ঘন ঘন সাবান দিয়ে হাতগুলো ওয়াশ করব। আরেকটি জিনিস, 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বেন, ফিজিক্যাল এক্সারসাইজ হবে, কারণ আমরা ঘরে থাকি। ঘরে থাকার কারণে আমরা ফিজিক্যালি আনফিট হয়ে গেলে মেন্টালি স্ট্রং যেটা নেস থাকে সেটা কমে যাচ্ছে, এবং মেন্টালি স্ট্রং কমে গেলে আপনি কিন্তু যে কোনো ধরনের রোগে, শুধু কোভিড-19 নয়, হার্ট অ্যাটাক, কিডনি ডিজিজ, প্রেশার, অনেক কিছু ডিজিজে আপনি এফেক্টেড হয়ে যেতে পারেন। এই জন্য যেটি দরকার,
আপনি কিছুটা খাবার ভালো খাবেন। যারা যেসব ভাই বোন আমার সারা বাংলাদেশে অর্থনৈতিকভাবে খুব একটা সচ্ছল নেই, আপনি চিন্তা করবেন অল্প টাকা দিয়ে কি কি পাওয়া যায়। 1 কেজি কালিজিরা বাসায় ম্যান্ডেটরি রাখবেন, 250 টাকা দাম। এইটি খেলেও আপনার অনেক খাবার হয়ে যাবে। গরম পানি করে করে একটু খাবেন এবং সেখানে গরম পানিটিকে কুসুম কুসুম হবে, একদম গরম পানি খাবেন না। গলার মধ্যে যে ব্যাকটেরিয়া গুলো আছে, যেগুলো বাজে ব্যাকটেরিয়া বা ভাইরাস গুলোকে প্রতিরোধ করে মেরে ফেলে গলার মধ্যেই, সেই বেশি গরম পানি খেলে ভালো ব্যাকটেরিয়া বা ভালো ভাইরাস যেগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যায়। সুতরাং এটা কুসুম কুসুম করে লেবু দিয়ে খাবেন। যাদের সাইট্রিক অ্যাসিডের প্রবলেম রয়েছে, লেবুর রস না খেয়ে 3 বেলা 3টি কাঁচামরিচ যদি খাবারের সাথে খান, সেটি আপনাদের ভিটামিন সির কাজ করে দেবে। সুতরাং এই খাওয়ার আর একটু ভালো খেতে চেষ্টা করবেন, দুধ খেতে চেষ্টা করেন, ডিম খেতে একটা করে চেষ্টা করেন আমার মনে হয়। আর ঘরের মধ্যে হাঁটাহাঁটি করবেন 20-30 মিনিট সকাল বিকাল, এবং সারা শরীর কপালটি যদি ঘেমে যায় তাহলে মনে করবেন আপনার ওয়ার্ম আপ পারফেক্ট হয়েছে এবং শারীরিক সুস্থ। তারপর কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করেন, যদি এক্সারসাইজ গুলো ডাইনামিক এক্সারসাইজ করেন তখন আপনি ফিট হয়ে যাবেন। তারপর কুল ডাউন করে আপনি গাটা মুছবেন ভালো করে, তারপর একটু কুসুম কুসুম পানি দিয়ে গরম একটু লবণ মিশিয়ে গোসল করবেন। তাহলে দেখবেন যে আপনার টক্সিন যেগুলো বের হয়ে গেছে, কোনো কিছু সবগুলো টক্সিন গুলো বের হয়ে যাবে ঘামের সাথে, খারাপ জিনিসগুলো। আপনি ফিজিক্যালি ফিট থাকবেন। যখনই ফিজিক্যালি ফিট থাকবেন আপনার দেখবেন যে মানসিকভাবে আপনি চাঙ্গা হয়ে গেছেন, এবং ফিজিক্যাল এবং মানসিক শক্তি যখন প্রবল হবে, করোনা নামক ভয়ঙ্কর ভাইরাস আপনার থেকে দূরে থাকবে। আপনি আক্রান্ত হলেও সেখান থেকে আপনি নিজেকে সার্ভাইভ করতে পারবেন, টিকে থাকতে পারবেন, বেঁচে থাকতে পারবেন। এবং আমরা চাই 80% লোক কিন্তু বাংলাদেশে করোনা আক্রান্ত হওয়া যারা আছে সেখান থেকে 80% লোক অটোমেটিক বেঁচে যাচ্ছে। কেন? তাদের ইমিউনিটি পাওয়ার ভালো, তাদের মানসিক শক্তি ভালো, তাদের শারীরিক ক্ষমতা ভালো, সেই কারণে। সুতরাং যারা এফেক্টেড হচ্ছেন তারা একটু সতর্ক থাকবেন, আপনাদের দ্বারা যেন অন্যরা এফেক্টেড না হয়, এবং আমরা যারা এফেক্টেড না তারা যেন নিজেরা সুস্থ রাখি এবং পরিবেশটাকে সুস্থ রাখি, এবং যারা মৃত্যুবরণ করেছে তারা যেন সকলে ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ যেন তাদের সকলকে জান্নাতবাসী করে। অসুস্থ যারা আছে আমাদের তাদের যেন শেফা দান করে, আর আমরা যারা সুস্থ আছে আল্লাহ যেন আমাদের সুস্থ রাখে এবং দীর্ঘায়ু দান করেন। এই হলো আমার শেষ আশাবাদ ব্যক্ত, এই বলছি। এবং আপনারা আমাদের সাথে থাকলে সুপ্রিয় দর্শক, আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। জি স্যার, আপনাকে আরো একবার ধন্যবাদ এবং আপনার সুস্বাস্থ্য কামনা করে, আপনার দীর্ঘায়ু কামনা করে বিদায় নেব। তবে বন্ধুরা, আজ যাচ্ছি না, আগামী একটি পর্বে নতুন কোনো প্রিয় অতিথিকে নিয়ে আবারও ফিরে আসব। তো এর আগে আরো একটি কথা, এই ভিডিওটি এবং এই অনুষ্ঠানটি যদি আপনাদের মনে এতটুকু দাগ কেটে যায়, তাহলে আপনার প্রিয় মানুষকে দেখার জন্য, শোনার জন্য শেয়ার করে দিন, লাইক করে দিন, এবং উপদেশ যদি থেকে থাকে তাহলে কমেন্টে এসে সেটা আমাকে জানিয়ে দিন। চেষ্টা করব এর পরবর্তী প্রোগ্রামটি আরো ভালো করার জন্য। এবং আপনার কোনো প্রিয় যদি অতিথি থেকে থাকে তাহলে জানান, সেখানে সেই অতিথিকে আমন্ত্রণ জানানো হবে, সুযোগ করে দেওয়া হবে আপনার সামনে কথা বলার। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সরাসরি বলতে চাই, যেখানে থাকুন না কেন সুস্থ থাকুন, মহামারী করোনা থেকে দূরে থাকুন এবং দূরে রাখুন আপনার আমার প্রিয় সোনার বাংলাদেশকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।